101 টাকা কাবিনে বিয়ে করব। ও আপনার যিনি হাজবেন্ড হবেন উনি বললেন 101 টাকা কাবিনে বিয়ে করবেন, এতে করে ভালোবাসা থাকবে নাকি? না তাহলে তা জানি না, উনি বললেন যে আমি 101 টাকা কাবিনে বিয়ে করব। তখন কাজী সাহেব বলেন যে আপনি কি আমার সাথে মশকরা করছেন? আসলে আমি আমার এই কথাটা মানে কোনো মিডিয়াতে এখন পর্যন্ত বলিনি, কখনোই বলিনি যে আসলে আমার খুব ছোটবেলায় বিয়ে হয়েছে। আমার পরিবার থেকে বিয়ে দেওয়া হয়েছিল। খুব ছোটবেলায় বলতে ধরেন তখন আমি মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ার। ওকে, পারিবারিকভাবে হয়েছিল বিয়েটা? হ্যাঁ, মানে কি বলবো, এখন ভাবি যে হয়তো ওই কারণেই আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে যে আমি তার সাথে সংসারটা করতে পারিনি, এই জন্য হতে পারে। দেখেন, আল্লাহ কিন্তু আমাকে ইশারা দিয়েছিল, আল্লাহ কিন্তু মানুষকে ইশারা দেয়, কিন্তু আমরা এত বোকা যে আমরা আল্লাহর ইশারাটা ধরতে পারি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের অন্যতম একটা এপিসোড। অনেকদিন পরে লাইফের একটা এপিসোড করছি। প্রথমে আপনি নামটা আপনার মুখে একটু বলেন, আপনার পুরো নামটা। আমার পুরো নাম হচ্ছে সাবরিনা শারমিন হোসেন মিষ্টি। সাবরিনা শারমিন হোসেন মিষ্টি, কিন্তু আপনাকে সাবরিনা নামে মোটামুটি সবাই ডাকেন, তাই কি? নাকি মিষ্টি নামে? মিষ্টি নামে। মিষ্টি নামে, আচ্ছা। বর্তমান বয়স যদি বলতে কোনো আপত্তি না থাকে? মেয়েদের তো বয়স বলা ঠিক না, কিন্তু আমার গেস্টের সবাইকে আমি বয়স বলতে বলি। আপনার আপত্তি থাকলে আমি চাইবো না আপনি বলেন, কিন্তু ইটস লাইক বয়স তো বয়স, এটা নিয়ে আসলে গোপন করে করাটা কি বা কোনো কিছু? মেয়েরা সবসময় বয়স গোপন করতে চায়, আমিও সেই দলে। ওকে ফাইন। সো আপনার জন্ম জেলা কোথায়? আমি ঢাকা ধানমন্ডিতে আমার জন্ম। ধানমন্ডিতে আপনি বড় হয়েছেন? না, আমার জন্মের পরপরই উইদিন 1 ইয়ার আমি চলে যাই নেদারল্যান্ডসে। ওকে। হ্যাঁ, ওখানে আমার আব্বু হচ্ছে এমএস করেন, পিএইচডি করেন, তো অনেক বড় একটা সময় আমার ওখানে কেটেছে। ওকে। বাবা কি করতেন? গভর্নমেন্ট জব করতেন, সরকারের অতিরিক্ত সচিব হিসাবেও নির্বিচার করেছেন। ওকে। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 বোন। 2 বোন ছিলেন, আপনি বড়? জি। ওকে, শুনি। আসলে আমার শৈশব সম্পর্কে আছে না যে অনেকেই বলেন যে যদি শৈশবের দিনগুলো ফিরে পেতাম, কিন্তু আমি শৈশবের কথা চিন্তা হলে আমি ওরা ভয় পেয়ে যাই না, আমি কোনোদিন শৈশবে ফিরতে চাই না। কেন? কারণ আমার শৈশবটা অনেক বোরিং, মানে শুধু পড়া 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 ছাড়া আমার শৈশবের কোনো স্মৃতি নাই। মানে এমন কিছু নাই যে আমি এটা মানে মেমোরাইজ করে খুব খুশি হব বা ভাল লাগছে, এরকম না। আমাদের সময়কার বাবা মা তারা হচ্ছে যে স্কুলের বেতন যেমন দিতেন সেরকম আবার বেতও চালাতেন, মানে বেত এবং বেতন একসাথে চলতো। তো যেমন ধরেন যদি ক্লাসে টপ করা না যায় তাহলে কিন্তু নতুন বছরের বই পাওয়া যাবে না, হ্যাঁ, কারো কাছ থেকে পুরান বই এনে সেট এনে হয়তো চলতে হবে, এরকম অবস্থা। তো খালি পড়া 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 ছাড়া আমার শৈশবে তেমন কোনো আমি মনে করতে পারি না যে খুব আনন্দ ঘন কিছু ঘটেছে বা কোথাও বেড়াতে যাওয়া। এমনকি কেউ কোনো ফ্রেন্ডস যদি কোনো কারণে মানে কলোনির যদি কোনো কিছুর কারণে আসতো, তাতেও আবার আব্বা তাকে ধমক দিয়ে বিদায় করে দিত। তোমার কি কোনো পড়াশোনা নাই, তুমি আমার মেয়েকে ডিস্টার্ব করতে আসছো? ওকে, সো মেয়ের কারণে হয়তো একটু বেশি কনজারভেটিভ ছিলেন বাবা। হ্যাঁ, মানে আমার বাবা খুবই কনজারভেটিভ ছিলেন। আমার পড়ার ব্যাপারে আমার আব্বা খুবই সিরিয়াস ছিলেন সবসময়। কারণ যেহেতু আমাদের কোনো ভাই নেই, হয়তো উনি মানে তার ছেলে নেই এই একটা অতৃপ্তি হয়তো তার বড় মেয়ের মধ্যে দিয়েই হয়তো উনি এটা করতে চাচ্ছিলেন, এই জন্য খুব বেশি পড়াশোনার উপরই ছিল। আর আমি এত পড়তাম যে আমাকে বছরে 2 সেট বই কিনতে হতো, কারণ হচ্ছে বইগুলো ঝুরঝুরা হয়ে যেত। ওকে, স্টুডেন্ট হিসেবে কেমন ছিলেন? স্টুডেন্ট হিসেবে ফাটাফাটি। কোথায় কোথায় পড়েছেন একটু ধারাবাহিকভাবে চাই আমরা। এরপর তো যে নেদারল্যান্ডস থেকে যখন ফিরলাম তখন কোন ক্লাসে ভর্তি হলেন? তখন আমি 7-এ। ক্লাস 7 এসে ভর্তি হলেন। তো নেদারল্যান্ডস থেকে এসে ক্লাস 7-এ বাংলাদেশের এরকম একটা পরিবার। বাবা কোন মন্ত্রণালয়ে ছিলেন ওই সময় দায়িত্বে? তখন আব্বা এসেছিলেন, তখন আব্বা ইআরডিতে ছিলেন। ওকে, মানে আমার এত ভালো মনে নাই তখন আসলে এইসব মন্ত্রণালয়ের বিষয়গুলা বা এগুলো আমি অত ভালো বুঝতাম না। আর আমার আব্বা ছিলেন অ্যাডমিন ক্যাডার। ওকে, আমি অত বেশি আব্বার। মা কি ছিলেন? হাউসওয়াইফ? আমার আম্মা তখন হাউসওয়াইফ ছিলেন। ওকে, মানে প্রথমে উনি চাকরি করতেন, কিন্তু পরে আমি যখন মানে হলাম পরে উনি আর চাকরিতে যাননি, যে মেয়েদেরকেই বড় করবেন। আমরা তো 2 বোন বলেছি। এজ গ্যাপ 2 বোনের খুব বেশি না। মা কি করতেন? মা কি পড়ার মধ্যে রাখতেন বাচ্চাদেরকে, সে থাকুক পড়াশোনার মধ্যে? না, যে বাবা একটু কঠিন হলে মা একটু নরম স্বভাবের হয়। আমার বাবা মা দুইজনই সমান তালে কঠিন। মানে কোথাও গিয়ে আর ধরেন কোনো কারণে আমার আব্বা বকা দিচ্ছে, তখন আমার আম্মু এমন ভাব করবে যে কিছু শুনতেই পাচ্ছেন না, মানে উনি যে আসবেন বাঁচাতে তা কিন্তু না। মানে দেখা যাবে যে বাবা মা দুজনই সমান তালে
কঠিন। শাসন করেছেন। তবে আমি মনে করি যে খুব বেশি শাসন করাটা আসলে ভালো না, কারণ বাবা মার সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে অনেক কিছু শেয়ার করা যায়, বা অনেক কিছু মানে ভয় থেকে যদি বাচ্চারা বাবা মাকে কিছু না বলে তাহলে সেটার ইম্প্যাক্ট কিন্তু ভালো হয় না। এই জন্য আমার মনে হয় যে শৈশবে বাবা মার এই যে একটা, আর মানে ওই সময় আমাদের সময়কে বাবারা চাইতেন যে একটা ভয়, এবং আমার মনে হয় যে বাবারা বোধহয় সেটা এনজয়ও করতেন, যে সন্তানরা তাকে ভয় পাচ্ছে, শ্রদ্ধা করছে এরকম। কিন্তু আসলে ভয় জিনিসটা কিন্তু দূরত্ব তৈরি করে। হ্যাঁ, তো এই কারণে দেখা গেছে যে আমি কিছু হয়তো মনে কিছু আসলেও সেটা বাবা মার সাথে শেয়ার করতে পারতাম না। আর যারা একটু ভালো স্টুডেন্ট হয় তাদের সাধারণত কিন্তু বন্ধু কম থাকে। হ্যাঁ, তো ওরকম বন্ধু আমার ছিল না ক্লাসে। বাবা মাও যদি বন্ধু না হয়, ক্লাসেও যদি বন্ধু না থাকে, তাহলে কি এটা একটা কষ্টেরই ব্যাপার। তো টাইম পাস করতেন কিভাবে? তবে ডায়েরি লিখতাম। ওই লেখালেখির যে সেই যে একটা সেটা কিন্তু ওখান থেকেই বোধহয় শুরু, যে নিজের কথাগুলো একটু লিখে রাখা। ওকে। এসএসসি রেজাল্টও খুব ভালো ছিল, মানে আমি দুটো মিলিয়ে হাইয়েস্ট নাম্বার নিয়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজ যে ভর্তি হই, হাইয়েস্ট নাম্বার নিয়ে। দুটো মিলিয়ে বলতে মানে এসএসসি এবং ইন্টার? এসএসসির নাম্বার মিলিয়ে আমার নাম্বার ছিল হাইয়েস্ট। ওকে। মানে যারা আমরা সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম। আর 1.7 এর জন্য আমি ঢাকা মেডিকেল কলেজে হইনি। ওকে। তো আমার আম্মুর খুব ইচ্ছা ছিল যে আমি ডক্টর হই, কারণ একবার একজন ডক্টরের কাছে গিয়ে আম্মু খুব মানে আম্মু যেটা বলেন আর কি, একটু কষ্টকর একটা পরিস্থিতির শিকার হয়েছিলেন। হ্যাঁ, মানে মোটামুটি তখন আমি প্রচন্ড অসুস্থ। তো আম্মু তখন আমাকে নিয়ে নেদারল্যান্ডস থেকে ফিরেছেন, ডক্টরসের খুব রুড ব্যবহার আম্মু পেয়েছিলেন। তো তখন আম্মু বলেন যে ডাক্তার যদি এমন হয় তাহলে মানুষ কোথায় যাবে, তাহলে আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো এবং তার ব্যবহারটা হবে সবার সাথে খুব নরম, ফ্রেন্ডলি। এবং তো আমি আমার জীবনে, আমি জানি না মানুষ কি ভাববে, তবে আমি আমার জীবনে খুব চেষ্টা করেছি যে মানুষের সাথে ওরকম, আমার রোগীদের সাথে নরম ব্যবহারটাই করার। সো আপনার মা টার্গেট করে, আপনার বোনও কি ডাক্তার হয়েছেন? না। ওকে। তো আপনি সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়লেন, এমবিবিএস ওখানে কমপ্লিট করলেন, রাইট? ইন্টার্নশিপ করার পর আপনার স্পেশালিটি কোন দিকে গ্রো করলো? ভেবেছিলাম আমি গাইনি অ্যান্ড অবস নিয়ে পড়বো, তো আমি সেটা নিয়ে পড়া শুরু করলাম। তো এফসিপিএস পার্ট 1 করার পর আমি ট্রেনিং করলাম, কিন্তু পরে আমার মনে হলো যে না, আমি আসলে এমন কিছু করব যেটা সবার জন্যই চ্যালেঞ্জিং। কার্ডিয়াক সার্জন, ছেলে হোক বা মেয়ে, সংখ্যায় কম এবং পড়াটা কঠিন, এবং এজন্যই আমি কার্ডিয়াক সার্জারিতে সুইচ করব। তখন আমি আবার এফসিপিএস পার্ট 1 করলাম, কার্ডিয়াক সার্জারিতে করে ট্রেনিং করে আবার যখন রেসিডেন্সি প্রোগ্রাম করা হলো বঙ্গবন্ধুতে, তখন আমি রেসিডেন্সি প্রোগ্রামে ঢুকলাম। ওকে। এটা হচ্ছে মানে এমএস কোর্স, 5 বছরের, পুরোটা সময় ওখানে ইনভলভ থাকতে হবে। ওকে। এবং প্রতি 3 মাস অন্তর অন্তর বিভিন্ন ডিপার্টমেন্টে প্লেসমেন্ট হবে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষা হবে। এভাবে করে করে আস্তে আস্তে মানে কমপ্লিট মনিটরিং সিস্টেমের মধ্যে থেকে পড়াশোনা করা। সো আপনি এই কমপ্লিট করার পরে প্র্যাকটিসে গেলেন কত সালের দিকে? প্র্যাকটিস মানে আমার তো ইন দি মিন টাইম কিন্তু আমার সরকারি বিসিএস ক্যাডার। আমি কততম বিসিএস এ? আমরা 27তম। প্রথমেই হয়ে গেছে আপনার? আমি এক চান্সে বিসিএস পাস করেছি। ও ওয়াও। ওয়াও কেন? না, আমি তো করতে পারিনি, এই জন্য ওয়াও বলছি আর কি। আমার কাছে পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ, আমি বেশ কটা পরীক্ষা দিয়েছিলাম। একটাতে আমার ভাইভাতে গিয়ে আমার সঙ্গে খুব অনভিপ্রেত একটা ঘটনা ঘটে, যেটা আমি এই মুহূর্তে বলতে চাই না। বললে হয়তো অনেকেই আপনিও বলতে চান না এমন কিছু আছে? হ্যাঁ, অনেক কিছু আছে। সবাই সবকিছু জানে না এবং সবকিছু বলাও যায় না, উচিত না। হ্যাঁ, ইভেন আমার সাথে বিসিএস ভাইভাতে যে ঘটনা ঘটেছে সেটা যদি আমি বলি আপনার এই ইন্টারভিউতে, সেটা তোলপাড় হয়ে যাবে পুরো ঘটনা। এবং আমি মানুষের নাম মনে রাখতে পারি না। যে ভদ্রলোক আমার ইন্টারভিউ নিয়েছিলাম, আমি ডেফিনেটলি শিওর সে হয়তো এখনো কর্ম অবস্থার মধ্যে আছে। আমি তার নামটা পর্যন্ত মনে রেখেছি জীবনে। আমার ধারণা কোনোদিন আল্লাহ তার সামনাসামনি আমাকে করাবেন, এবং দেন আমি তাকে একটা ধন্যবাদ দিব যে আপনি আমাকে সেদিন সিলেক্ট না করে ভালো কিছুই করেছিলেন। যাই হোক, সো ওটা একটা অন্য প্রসঙ্গ। আপনি অনেক মেরিটোরিয়াস। আমরা কি ঈদে মানে লাইভে আছি? না, কেউ দেখছে না, এটা রেকর্ড হচ্ছে জাস্ট। আপনার প্রথম পোস্টিং কোথায় ছিল? দিনাজপুরের রামডুবির হাট। গিয়েছিলেন ওখানে? হ্যাঁ, ওখানে 1.5 বছর আমি ছিলাম। 1.5 বছর। ইটস ওকে। আপনার ওখানকার অভিজ্ঞতা কেমন ছিল? তখনের অবস্থা এমন ছিল যে ওখানে থাকতে অনেক কষ্ট হয়েছে। আমি তখন ওই যে এফসিপিএস করলাম তখন ট্রেনিং পোস্টে আমার পোস্টিং হয়ে গেল ঢাকা মেডিকেল কলেজে। তখন চলে আসলাম, কিন্তু ওই সময়টুকু খুব কষ্ট হয়েছে। আরেকটা ব্যাপার কি, আমার আব্বা হচ্ছে যে এমন মানুষ যে আমার আব্বা কখনো কারোর কাছে কোনো সুপারিশ তার মেয়ের জন্য কখনো করবেন না। আমার আব্বা কিন্তু যখন আমি মেডিকেলে মানে ভর্তি পরীক্ষা দিই,
তখনও আমার আব্বা সরকারি চাকরিতে আছেন, উচ্চপদস্থ কর্মকর্তা। আবার যখন এমনকি যখন আমি বিসিএস পরীক্ষা দিই তখনও আব্বা সরকারি চাকরিতে, কিন্তু আমি কিন্তু আব্বাকে ভুলেও বলিনি যে আমার কবে মানে ভাইভা হবে, কারণ আব্বা কিছু বলবেনও না এবং মানে কোনো লাভও নাই, এবং আমি চাইও না। আচ্ছা হ্যাঁ, মানে আমার আব্বার সাথে ওই যে বললাম একটা দূরত্ব ছিল, এই জন্য একটা ইগোর কনফ্লিক্ট কিন্তু সবসময় ছিল, ওকে যে আমার কিছুর জন্য আমি আব্বার কাছ থেকে সাহায্য নিব না। ওকে তো বা আমার আব্বার কাছে আমি কিছু চাই না, বা তার কাছে আমি ছোট হব না। আমি মানে এই জিনিসটা তখন বুঝতে পারতাম না যে বাবা আমার কাছে মানুষ সবসময় ছোটই। সাবরিনা, ইফ ইউ ওয়ান্ট টু ক্রাই দেয়ার ইজ নো প্রবলেম, ইউ ক্যান ক্রাই। হ্যাঁ, কান্না হাইড করতে হবে না, কান্না আমাদের জীবনের একটা অংশ। কাঁদতে পারাটা একটা বিশাল গুণ, সবাই কাঁদতে পারে না। হ্যাঁ, এবং যারা কাঁদতে পারে না তারা আমি মনে করি অনেক কষ্টের মধ্যে থাকে। আল্লাহ আমাদেরকে চোখের পানি দিয়েছে আমাদের কষ্ট নিবারণ করার জন্য। সো ইফ ইউ ওয়ান্ট টু ক্রাই ইউ ক্যান ক্রাই, নো প্রবলেম। আপনি এফসিপিএস করার জন্য আপনি ঢাকাতে হ্যাঁ, আসলেন। পার্ট 1 পরীক্ষা দিয়ে ট্রেনিং পোস্টে ঢাকা মেডিকেল কলেজে আমার পোস্টিং হলো। ওকে, সো ওখানে আসলেন এবং আসার পরে আপনি পড়াশোনা করছিলেন এবং ডেফিনেটলি তখন আপনার বিয়ে হয়নি, হয়েছে কি? আমি জানি না আপনার লাইফ সম্পর্কে, যে কোনো আমি জিজ্ঞেস করছি। আসলে আমি আমার এই কথাটা মানে কোনো মিডিয়াতে এখন পর্যন্ত বলিনি, কখনোই বলিনি, যে আসলে আমার খুব ছোটবেলায় বিয়ে হয়েছে। আমার পরিবার থেকে বিয়ে দেওয়া হয়েছিল খুব ছোটবেলায় বলতে? ধরেন তখন আমি মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ার। ওকে, পারিবারিকভাবে হয়েছিল বিয়েটা? হ্যাঁ, আমাদের ফ্যামিলির মেয়েরা সবাই খুব সুন্দরী, হুম হুম এবং তারা কখনো কোনো চাকরি করে না এবং চাকরি করতে তাদের প্রয়োজন হয় না। তো তারা সবাই স্বাভাবিকভাবেই বড় লোকের ওয়াইফ। তো আমার কিন্তু পড়াশোনার প্রতি অসম্ভব ঝোঁক ছিল। তো মানে আমি ঠিক সংসার করা বা এই জিনিসটার মতো ম্যাচিউরিটি বা কিছু আমার ছিল না। হুম হুম তো আমি দেখা যেত যে আমার বাবার পাশে থাকতাম এবং আমি খালি পড়তাম, মানে সংসার করা ওইভাবে যাওয়া হতো না না? আমি কখনোই যেতাম না। হ্যাঁ, তো এই কারণে দেখা গেছে যে আমার ওই সংসারটা টেকেনি। এইখানে একটা লম্বা গল্প। ওই সংসারটা কত বছরের ছিল আপনার প্রথম বিয়ের সংসারটা, যেভাবে থাকুক না কেন, মানে ডিভোর্স হওয়া পর্যন্ত কত বছর? 4-5 4-5 বছর। মানে আপনি বিসিএস এ জয়েন করেছেন না তারই আগে ডিভোর্স হয়ে? তার আগে। তার আগে ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা একটু বলে রাখি। আপনারা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে হোক বা করোনাকালীন সময়ে ওনাকে নিয়ে প্রচুর রিপোর্ট হয়েছে, সে কারণেই হোক, তো সুতরাং ওনার ফেসটা অনেক নোন। আর আমাদের অনুষ্ঠানের ডিসক্লেইমারে কিন্তু একটা কথা আমরা স্পষ্টভাবে সবসময় বলে দিই, যে কোনো লাইফের গল্প এখানে যখন বলা হয় তখন দুটো বিষয় আমরা খেয়াল রাখি। এটা একটা একপাক্ষিক বক্তব্য, আর এটা কোনো ইনভেস্টিগেটিভ শো না। এবং আমরা সচেতনভাবে চেষ্টা করি যদি ওনার বক্তব্যের জায়গাটি থেকে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আসে যেটা ওনার বক্তব্যের প্রেক্ষাপটে হেয় বা অপমানজনক হতে পারে, তাহলে ওই ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম এবং আইডেন্টিটি সমস্ত কিছু আমরা হাইড করি। এটা হচ্ছে এক। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে ওনার যেহেতু বর্তমানে একটি মহামান্য আদালতে একটি মামলা চলমান অবস্থায় রয়েছে, এবং সেহেতু এই পুরো কন্টেন্ট মানে সোশ্যাল মিডিয়াতে ওনার এই যে বক্তব্যটি যাচ্ছে লাইভ থেকে, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস এন্ড থেকে, এই বক্তব্যের কোনো অংশই জাস্টিফাইড না, মানে আমাদের জায়গা থেকে জাস্টিফাইড না। আমরা কোনোভাবে ইনভেস্টিগেট করে এটা প্রচার করছি না, জাস্ট এটা ওনার জীবনের একটা ফিলোসফি, মতামত। সে অর্থে কে গুরুত্ব দেবেন কে গুরুত্ব দেবেন না তার ব্যাপার। তো সে জায়গা থেকে আমরা কোনো অংশই কখনোই যাতে করে কোর্ট বা অন্যান্য জায়গাতে যাতে এটা কোনো এভিডেন্স হিসেবে ব্যবহার না করা হয়, সেই ব্যাপারে আমরা স্পষ্টভাবে এই অনুষ্ঠানের শুরুতেই দিক নির্দেশনা দিয়ে রাখছি। তো এক পর্যায়ে কি আপনি সিদ্ধান্ত নিলেন নাকি ফ্যামিলিগতভাবে? ফ্যামিলিগতভাবেও না, আমিও না, কারণ হাজবেন্ডই ওরকম দিয়ে চিন্তা দিয়েছে? ভাবনা আমার ছিল না। আমার হ্যাঁ, হাজবেন্ডই দিয়েছে এবং উনি অসম্ভব ভালো মানুষই ছিলেন। আচ্ছা, কিন্তু উনি তো বিয়ে করেছেন সংসার করার জন্য, তাই না? রাইট। সুতরাং উনি তো আর এটা মানে উনি কতদিন এরকম করবেন, মানে সংসার করার মতো ম্যাচুরিটি আসলে তখন আমার ছিল না। আপনারা দুজন বসতেন, বিষয়গুলো নিয়ে আলোচনা হতো যে উনি আসলে কি চান, বা বিয়ের আগে আপনারা কোনো কথোপকথন করেছেন কিনা? একদমই কোনো কথোপকথন হয়নি? না বাবার জায়গা থেকে এত বড় ভুল হতে পারে? এত শিক্ষিত একজন মানুষ। না, উনি তো আমার বাবা তো মানে আমি বললাম মানে আমার প্রথম হাজবেন্ড যিনি ছিলেন উনি তো অনেক শিক্ষিত। না, কিন্তু বাবা তো উনি নিশ্চয়ই BCS বিয়েটা অ্যারেঞ্জ ক্যাডার। করেছেন, বা মা তো হ্যাঁ, তো ওনারা তো নিশ্চয়ই মেয়ের মেন্টালিটিটা জানতেন বা না ডিসকাস। অতটা মানে বিশাল দূরত্ব আসলে। মানে বিশাল দূরত্ব তো বলতেই হবে, এতটা জানতেন না, কারণ আমার বাবা মা যাকে আমার জন্য ঠিক করেছিলেন বা বাবা মা করেছিলেন, ওনারাই আসলে রাইট ছিলেন। ওকে, কিন্তু ওইটা আপনি আমি ওই সময়টাতে এখন মানতেন না? আমি এটা বুঝিনি, কারণ আমরা আসলে বেশিরভাগ সময় ছেলেমেয়েরা বুঝি না যে বাবা মা আমাদেরকে বুঝেই কাজটা করেন। ট্রু। যেমন উনি বিসিএস ক্যাডার ছিলেন। উনিও বিশেষ কার্ড জি, ছিলেন? উনি বিসিএস ক্যাডার ছিলেন। উনিও কি মেডিকেলে ছিলেন? না, উনি বুয়েট থেকে পাশ করা। ওয়াও। হ্যাঁ, এবং ওনার বাবা আমার বাবার সার্ভিসের মানে কলিগ। আচ্ছা। হ্যাঁ, তো সুতরাং খারাপ কোনোভাবেই না।
ফ্যামিলিগতভাবেও যথেষ্ট খুবই ভালো। ভালো, খুবই ভালো, উনিও খুবই ভালো, কিন্তু কথা হচ্ছে কি দুটা মানুষ ভালো থাকলেও কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ হতে পারে। কিন্তু আমার মানে মাথায় যে বিচ্ছেদ হবে সংসারের বুদ্ধি ছিল না, বিচ্ছেদ হবে এই বুদ্ধিও ছিল না, বা বিচ্ছেদ হলে এটার ইম্প্যাক্ট কি হতে পারে এই ম্যাচুরিটিটাও ছিল না। Okay. তো হয়তো মানে আমি মানে কি বলবো এখন ভাবি যে হয়তো ওই কারণেই আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে যে আমি তার সাথে সংসারটা করতে পারিনি, এই জন্য হতে পারে। ডিভোর্সটা আপনি উনি করলেন আপনি, এবং করার পরেও আপনার পড়াশোনা ভালোই চলছিল, আপনি বিশেষ করে আপনিও জয়েন হ্যাঁ করে মানে ফেলেন। আমার মাথায় খালি যে আমার ক্যারিয়ার, আসলে আমি বুঝতে পারিনি যে ক্যারিয়ারটি মানুষের জীবনের সব না। আপনার কিছু কিছু কথা আজকে এত মূল্যবান আমাদের সবার জন্য। ওকে, ডিভোর্সের পরের গল্পটা, আমরা সেকেন্ড মানুষটা যে আপনার জীবনে আসলো, সে কিভাবে আসলো আসলে? উনি ইভেন্ট ম্যানেজমেন্ট করতেন। আচ্ছা। তো ইউজুয়ালি উনি সরকারি এবং বেসরকারি বিভিন্ন ইভেন্টগুলো অ্যারেঞ্জ করতেন। জি। তো আমাদের কার্ডিয়াক সার্জারি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল রেডিসনে কার্ডিয়াক সার্জনদের। তো তখন আমি স্টুডেন্ট বঙ্গবন্ধুর, তো আমি ওই কনফারেন্সে একটা পেপার প্রেজেন্ট করি। তো তখন ওনার সাথে ওই ইভেন্টটা ওনারা অর্গানাইজ করেছিলেন। তো তখন ওনার সাথে আমার ওই ইভেন্টে পরিচয় হয়। জি। হ্যাঁ। তারপর তখন আমার বাবা মা কেউই দেশে থাকতেন না, এবং আমি আপনাকে বলেছি আমি মোটামুটি একটু বন্ধুহীন, মানে খুব বেশি বন্ধু। ছোট বোনটা কোথায় তখন? আমেরিকাতে। ছোট বোন তখন আমেরিকাতে, বাবা মাও আমেরিকাতে? হ্যাঁ, আমার পরিবারে কেউ বাংলাদেশে থাকেন না। তো আপনি চলে গেলেন না কেন? মানে আমি যে খুব অড টাইপের একটা কোশ্চেন, দ্যাটস ইওর ফ্রিডম, আপনার ব্যক্তি স্বাধীনতা। তারপর আমি চলে যেতে পারতাম, আপনি যান নাই কেন? প্রথমত আমি মেডিকেল কলেজে ভর্তি হয়েছি, তো এই পড়াটা আমার কাছে ছিল যে আমি এখানে পড়ছি, আমি যাব না। এরপর পরবর্তীতে যখন আমি বিসিএস ক্যাডার হলাম, তখন তো ওখানকার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখানকার সরকারি কর্মচারী তো ওখানকার সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারেন না। সো আপনি চাইলে এগুলো ছেড়ে দিয়ে চলে যেতে পারতেন? হ্যাঁ, অফকোর্স চলে যেতে পারতাম, কিন্তু আপনি সেটা করেন নাই। না। কেন করেননি? আমি অসম্ভব, মানে আমার ক্যারিয়ারটাই আমার মাথায়, যদিও ওখানে গিয়েও আপনি ক্যারিয়ার করতে পারতাম। আপনার ফ্যামিলি কি চাইতো ওই সময়টাতে? আমার ফ্যামিলি চাইতো আমি চলে যাই। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনার ফ্যামিলির সাথে আপনার একটা বড় ধরনের বার্গেনিং হয়েছে এই বিষয়গুলো নিয়ে, এবং সেটাও খুব সহজ বার্গেনিং ছিল না, কারণ দুটো মাত্র মেয়ে, বড় মেয়ে তাকে বাংলাদেশে রেখে যাচ্ছে এবং অলরেডি সে ডিভোর্স। আপনার বাবা মা নিশ্চয়ই। আমার বাবা কিন্তু বেশি সময় আমেরিকা থাকতেন না, কারণ ওনার ইবাদতের অসুবিধা হতো, কারণ হচ্ছে যে মসজিদ যেতে হতো আমার আব্বুকে, তো সে তো অনেক দূর, তো কে তাকে নিয়ে যাবে ড্রাইভ করে ওখানে রোজা রাখা, ওই সময়গুলো কিন্তু একটু বড় সময় আমার আব্বা দেশে থাকতেন। আচ্ছা। কিন্তু যখন আমার এই হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয়েছিল, ওই সময়টা আমার আব্বা দেশে ছিলেন না। পরিচয় থেকে পরিণয়ের দিকে গেল কিভাবে? উনি যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্টে ছিলেন, ইভেন্ট ম্যানেজমেন্ট কিন্তু মানুষকে মোটিভেট করার ক্ষমতা রাখে, মানে কথা দিয়ে মুগ্ধ করাটা তাদের একটা কাজেরই অংশ। জি। তো নিশ্চয়ই আমি মুগ্ধই হয়েছিলাম, যেহেতু তখন আমি ডিভোর্সও ছিলাম, সেও তাই ছিল, তো তখন আমারও তাকে পছন্দ হয়েছিল। জি। প্রস্তাবটা কে দেয় ফার্স্ট? আমি। আপনি তাকে দিয়েছিলেন প্রস্তাবটা? ওকে। ওই ভদ্রলোক তো এখন জেলে আছেন আমি যদি ভুল না করে থাকি, নাকি ওটা? না, আমি শুনেছি, মানে আমি এটা শিওর না, অবশ্যই এটা বলতে পারছি না, মানে আমার সাথে তার কোনো যোগাযোগই নেই, উনি আমার জন্য মরে গেছেন, এই জন্য কোনো যোগাযোগ আমি রাখিনি। আমি নট শিওর। আপনার যে ভদ্রলোকের কথা বলা হচ্ছে সে তো আপনার সঙ্গেই জেলে যায় বা এরকম, রাইট? আমার আগে যায়, আমার মানে নিয়ার অ্যাবাউট 1 মান্থ আগে সে জেলে যায়। আমি শুনেছি উনি বের হয়েছেন। এটা কোনো কিছু ম্যাটার করে না, কারণ সে আমার জন্য মরে গেছে, সে জেলে থাকুক, সে বাইরে থাকুক, সে কোথায় থাকুক, সে আমার কাছে দুনিয়ার বাইরে। ফাইন। আপনি তাকে প্রস্তাব দিলেন বিয়ে করার জন্য বা প্রেমের সম্পর্কে যাওয়ার জন্য, এটা কোন সময়ের ঘটনা? এটা 2015 সালের দিকে আপনি তাকে প্রস্তাব দিলেন। তার জায়গা থেকে বিষয়টা কি ছিল, রেসপন্স কি ছিল? তাহলে বিয়ের ঘটনাটা বলতে? হ্যাঁ হ্যাঁ প্লিজ, আমি তো শোনার জন্য অপেক্ষা করছি, বলেন না। আমি ভাবছিলাম যে কোনো সম্পর্কই আসলে মানে আমাদের মাথায় যে আমরা তো পুরানকালের মানুষ, বিয়েটাই আমাদের কাছে মানে জাস্ট ফ্রেন্ড তো টাইপের, এটা তো আর তখন না আমাদের। তো বিয়ের কথাটা আমি বলেছি যে তাহলে আমরা বিয়েই করব। পরিচয় মাত্র 3 মাসের কিন্তু। হ্যাঁ, তো আর আব্বা আম্মাকে তো বলা যাবেই না, আব্বা আম্মা দেশেও নাই, আর আমার আব্বা মামা কখনো এই বিয়েতে জীবনেও রাজি হবে না, জীবনেও না। তা আমি বললাম তো, উনিও বললেন যে হ্যাঁ ঠিক আছে। তো ওনার কিছু আত্মীয় স্বজন, আবার আমার ফ্রেন্ডসরা ছিল, বান্ধবীরা মেডিকেল কলেজের,
বিয়ের দিনকে তো আমার কে ওরা হলুদ টলুদ লাগালো, তো হলুদ লাগানোর পর সেদিনই সন্ধ্যাবেলা বিয়ে হবে, এরকম একটা। মানে ওইভাবে ওনার ফ্যামিলিও ইনফর্ম ছিল না যে আপনাকে বিয়ে করতে ওনার ফ্যামিলিরও কেউ খুব একটা এখানে থাকে না। মানে ওই সময়টা থেকে আপনি ওনার সম্পর্কে খুব ভালো করে জানতেন আগাগোড়া? জানতাম হয় নাকি না। এত মেরিটোরিয়াস একটা মেয়ে? আসলে কিছু কিছু আসলে একটা জায়গায় মানুষ যে পড়াশোনা করলে সব দিক দিয়ে খুব একেবারে মানে সবাই এটাই বলে যে হ্যাঁ সে ডাক্তার, সে কেন এটা জানবে না বা বুঝবে না, কিন্তু সবসময় কি এটাই যে আমি আমি মেধাবী আপনার হলে। সঙ্গে একমত, কিন্তু আমি আমার দর্শকদেরকে ইনফ্লুয়েন্স করতে চাই না এই বিষয়ে। আমি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে একমত। কেন একমত বলছি, যে মানুষজন বলে না, গুরুজনরা বলে না যে প্রেম একটা বোকা, প্রেম অন্ধ করে দেয় মানুষকে, প্রেম একটা ইলিউশন। জীবনে কখনো কখনো এই জিনিসটা চরম পর্যায়ে সত্য, এবং সেটা আমরা ধাক্কা না খাওয়া পর্যন্ত আসলে বুঝতে পারি না। এবং এই ধাক্কাটা কারো কারো জীবনে খুব অল্প সময়ে চলে আসে, আবার কারো কারো জীবনে খুব লম্বা সময়ের পরে আসে। বাট এই ধাক্কা কারো জীবনে না আসুক সেটার জন্য আবার এটা ঠিক যে এই ইলিউশন থেকেও অসংখ্য ভালো ঘটনার জন্ম হয় পৃথিবীতে, তাই না? তবে এটা ঠিক যে ওই লাভ এক ধরনের মোহ, এবং এই মোহতে অনেক বড় বড় জিনিস মানুষ ওভারলুক করে যায়, অনেক বড় বড় জিনিস, ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি ওনার সম্পর্কে তেমন কিছু জানতেন না, আর উনি তো মোটামুটি জানতো বোধহয় আপনার সম্পর্কে, যে আপনার ফ্যামিলিরা কারা কারা আমার আছেন। সম্পর্কে সব জানতো, আমার সম্পর্কে তো এখনো তো আমি অনেকের সম্পর্কে জানি না, কিন্তু সবাই তো আমার সম্পর্কে জানে। সো না, ডেফিনেটলি আপনার সেই সময় তো সেরকম অবস্থা ছিল না, আর এখনকার জানার অবস্থা তো অন্য কারণ। মানে অনেকের জানার আগ্রহ থাকে, তা আমার মনে হয়নি যে আমার কিছু জানার দরকার বা কার মাধ্যমে জানবো, কাকে জিজ্ঞেস করবো তার সম্পর্কে, মানে এরকম। আর সে তো আর কোনো মানে এখানকার কোনো স্টুডেন্ট ছিল না যে তার কলেজে গিয়ে আমি জিজ্ঞেস করবো, বা এটা আমার মাথায় আসে না যে কিছু আমার জিজ্ঞেস করা লাগবে। আচ্ছা, হ্যাঁ, এটা আমার মাথায় আসে নাই, সত্যি কথা যেটা। সো তারপর কি হলো? তো তখন ওই যে সেদিন বিয়ের সন্ধ্যায় ঘটনা, আমার হ্যাঁ বিয়ে। হ্যাঁ, তারপর তো উনি আসলেন, আমার ফ্রেন্ডসরা ছিল, এসে উনি বললেন যে আমি তো বিয়ে করব না। ও তখন আমার মনে হলো যে কি মানে এটা কেমন কথা, মানে আমার ফ্রেন্ডসরা আমাকে হলুদ লাগাইছে যে আমার বিয়ে হবে, আর অলরেডি কিন্তু আমার একটা বিয়ে, আমার জীবনে এরকম একটা ঘটনা আছে। ওনার লাইফে কি এরকম কিছু ছিল আপনার মতো? হ্যাঁ, আমি পরে জানতে পেরেছি। তখন পর্যন্ত আপনি কি জানতেন এটা বলেন আমাকে। তখন পর্যন্ত জানতাম যে উনি বিবাহিত, ডিভোর্সড। ও, তখন পর্যন্ত আপনি জানতেন যে আপনার মতো উনিও বিবাহিত, ডিভোর্স, এবং ওনার কোনো বাচ্চা কাচ্চা নাই? না, বাচ্চার কথা জানতাম, বাচ্চা আছে এটা জানতেন আপনি? জানতাম। ওকে, ফাইন। কিন্তু তখন আমার কাছে এটা মনে হলো যে এটা একটা মানে আমিও তখন এমন ছিলাম যে আমার কাছে মনে হলো যে একটা ইগোর ব্যাপার, কি আমাকে বিয়ে করবে না, মানে আমাকে কেউ বিয়ে করবে না, এটা কেমন কথা, কিসের কমতি আছে আমার, হ্যাঁ, যে কারণে আমাকে বিয়ে করবে না? হ্যাঁ, মানে আমার এরকম মনে হলো। আসলে অনেক মানুষ অনেক বিশেষ বিশেষ সিচুয়েশন মানুষ অনেক বোকা হয়ে যায়। আমি তো তখন মানে এই করবে না, বিয়ে করবে কি মানে হতে পারে, কারণ ওনার ব্যাখ্যা হচ্ছে যে বিয়ে করলে ভালোবাসা কমে যায়, বিয়ে করলে ভালোবাসার মরণ হয়। এজন্য আমি যেহেতু সাবিনা বলতো না, মিস্ত্রি বলতো। মিস্ত্রি? হ্যাঁ, মিস্ত্রি, মিষ্টি না বলে মিস্ত্রি বলতো? হ্যাঁ, বলতো যে মিস্ত্রির মতো মিষ্টি, এ কারণে মিস্ত্রির মতন অনেক সাদা, এজন্য। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো বলতো যে আমি মিস্ত্রিকে তো অনেক ভালোবাসি, তো এই জন্য ভালোবাসলে মানে বিয়ে করলে ভালোবাসার মরণ হয়, এই জন্য বিয়ে করবো না। তো এই ধরনের অদ্ভুত কথা শুনতে সবাই খুব আর আমি তো তখন চরম পরিমাণে কান্নাকাটি, যে আমার তো এখন মান সম্মান চলে যাচ্ছে ফ্রেন্ডসদের সামনে। মানে তখন আমার সবকিছু বাদ দিয়ে এটাই মনে হলো। আচ্ছা, গেল, যাই হোক। তারপরে তাকে অনেকভাবে রাজি করানো হলো। আমার যে ক্যামেরাম্যান ছিল, ফটো তোলার জন্য এসেছিল, সেই ক্যামেরাম্যান ক্যামেরা ফেলে ভেউ ভেউ করে কাঁদছে। ওহো, কান্নার কথা আপনার, সে ক্যামেরাম্যান কাঁদতেছে, আমি বুঝলাম না। সবাই কাঁদতেছে। ওকে, ফাইন। মানে আমার ক্যামেরাম্যান কাঁদতেছে, ছবি টবি তুলতে পারতেছে না বোধহয়, পেমেন্ট পাবে নাই আমার এই জন্য বিয়ের। ওকে, তারপর? হ্যাঁ, তো মানে শুনতে আপনার কাছে মনে হচ্ছে খুব মজা না, কিন্তু তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার I feel you definitely, it's a very important thing. মনে হচ্ছিল আমি খুবই মানে। কিন্তু আপনি যদি আজকের কথা চিন্তা করেন, সেই সময়টা যদি আপনি এগ্রি করে নিতেন, তাহলে কি হতো? আমি বলি ঘটনাটা, আচ্ছা। আমি তখন অপমানের শেষ আছে, যে এটা কি, আমি অনেক কাঁদতেছি, সবাই কাঁদছে, আমার ফ্রেন্ডসরা তো মরা কান্না জুড়ে দিচ্ছে। হ্যাঁ, শেষ পর্যন্ত সবাই বুঝায় টুঝায়, তারও আত্মীয় স্বজন যার যে কয়জন ছিল বুঝায় রাজি করালো, ঠিক আছে। তো এখানে এরকম হলুদ হয়ে গেছে, এরপর তুমি না করছো তো ঠিক না। আচ্ছা, তখন সে রাজি হলো। পরে কাজী সাহেবকে আনা হলো। হ্যাঁ, মোটামুটি বলাই ছিল কাজী সাহেবকে, কাজী সাহেব এই অবস্থা থেকে চলে গেছিলেন, তবে ওনাকে আনা হলো। উনি তখন আমার মানে উনি বললেন যে আমি 101 টাকা কাবিনে বিয়ে করব।
ও আপনার যিনি হাজবেন্ড হবেন উনি বললেন 101 টাকা কাবিনে বিয়ে করবেন, এতে করে ভালোবাসা থাকবে নাকি? না তাহলে? তা জানি না, উনি বললেন যে আমি 101 টাকা কাবিনে বিয়ে করব। তখন কাজী সাহেব বলেন যে আপনি কি আমার সাথে মশকরা করছেন? আর মানে দেনমোহরটা কিন্তু মেয়ের স্টেটাস, মেয়ের শিক্ষাগত যোগ্যতা, মেয়ের ফ্যামিলি, মানে এখন যেহেতু আমি ল পড়ি, এখন আমি জানি যে এগুলো দেখে নির্ধারণ করা হয়। হ্যাঁ, ইচ্ছে মতো কিন্তু এটা করা যায় না। দেনমোহরটা অথবা মেয়ের নিকটাত্মীয়র কত কাবিন হয়েছে সেটা দেখে। তো কাজী সাহেব তো খুব রাগ, তো কাজী সাহেব চলে গেলেন। কাজী সাহেবের তো লস। হ্যাঁ, কাজী সাহেবের কি লস আছে? কেন আমি যতদূর জানি যে দেনমোহরের উপর একটা ওই 1000 টাকা দেওয়ার কিছু একটা ব্যবস্থা। দেনমোহরটা কিন্তু মজার বিষয় না, আসলে দেনমোহরটা মেয়েদের অধিকার। হ্যাঁ, অফকোর্স এগ্রিড, কিন্তু বাংলাদেশের অনেক প্রেক্ষাপটে এটা খুব মজার বিষয় এবং এটা নিয়ে যথেষ্ট রকমের এক ধরনের ব্ল্যাকমেইলও হয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। দেনমোহর নারীর অধিকার এবং এটা আদায় করতে হবে, রাইট, এবং ইসলাম এটাকে পূর্ণ সমর্থন দিয়েছে এবং সেই দেনমোহরই হওয়া উচিত যেটা ছেলের পক্ষ থেকে পরিশোধ করা সম্ভব। ছেলের পক্ষ থেকে পরিশোধ, এবং ছেলের অবস্থা বেশিরভাগ সময় আমরা অনেক সময় দেখি যে দেনমোহরটা এমন নির্ধারণ করা হয় যাতে করে একদম গলের কাটা হয়ে যায়, মানে ডিভোর্স দিয়ে দিলে যাতে বের হতে না পারে এমন যাই হোক, ওটা অন্য প্রসঙ্গ। তো আপনাকে দিল 101 টাকা, আপনি প্রশ্ন করলেন। হ্যাঁ, না, আমি যে সে যে রাজি হয়েছে এটাই তো আমি খুশি। তো যাই হোক, তো কাজী তো চলে গেলেন, তা আবার নতুন করে দেন দরবার শুরু হলো। হ্যাঁ, পরে কাজী সাহেবকে আবার রিকোয়েস্ট করে ফিরায় আনা হলো। দেখেন, আল্লাহ কিন্তু আমাকে ইশারা দিয়েছিল, আল্লাহ কিন্তু মানুষকে ইশারা দেয়, কিন্তু আমরা এত বোকা যে আমরা আল্লাহর ইশারা ধরতে পারি না। এটা কি 101 টাকাই হয়েছে? না, 1,01,000 টাকা হয়েছে। 1,01,000 টাকা দেনমোহর, 101 টাকা দেনমোহর ধরা যায় না। না, 101 টাকা দেনমোহর এটা কখনোই সম্ভব না। আমার সামাজিক অবস্থান, ওনার ইনকাম, এই সব কিছু মিলাই কিন্তু দেনমোহর একটা মজার বিষয় না কিন্তু। এটা আমি আরো ভালো করে জানলাম যখন আমি ল পড়ছি। তো যাই হোক, এই ঘটনার পরে আমার খুব অপমান বোধ হলো যে এরকম কাউকে বিয়ের রাতে এরকম একটা খুব বাজে ঘটনা। হ্যাঁ, তখন আমি রাগ করে বললাম যে ঠিক আছে তাহলে, এরপর আমি চলে গেলাম আমার বাসায়। তো এই ঘটনার আরো 3 মাস পরে আমি তার সাথে সংসার শুরু করি। কারণ 3 মাস কোনো যোগাযোগ ছিল না ওনার সঙ্গে আপনার? প্রথম দিকে আমি যোগাযোগই রাখিনি, কারণ আমার খুব অপমানিত বোধ হচ্ছিল যে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে। 5 মাস পর আমি জানতে পারি যে ওনার কিছু আছে, যে কারণে উনি থেকেছিলেন। কিভাবে জানলেন আপনি? কার কাছ থেকে জানলেন বিষয়টা? মানে যখন ওনার কিছু আচরণ দেখলাম, বিভিন্ন আচরণ দেখলাম, তখন ওনার পরিবারের সাথে যোগাযোগ, কথাবার্তা, তখন তো ইতিমধ্যে ওনার পরিবারের সাথে, ওনার মার সাথে, সবার সাথে যোগাযোগ হয়েছে, তখন তাদের কাছে জানতে পারলাম। উনি কিন্তু আমাকে প্রচন্ড ভালোবাসতেন, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, মানে খুবই ভালোবাসতেন। কিন্তু আবার উনি আবার ডেসপারেটও ছিলেন খুব বেশি, যেমন গায়ে হাত তুলতে বিন্দুমাত্র ওনার দ্বিধা ছিল না। তো বিয়ের 5 মাস পরে এটা আমি জানতে পারলাম। তো তখন কিন্তু আমি চাইলে চলে যেতে পারতাম, তখন কেউই জানে না বিয়ের ঘটনাটা আমাদের। কিন্তু আমি তখন তাকে দেখেছি রোগী হিসাবে, যে আমি যদি চলে যাই তখন সেটাকে আরো বেশি রোগী সে হয়ে যাবে। মানে বাবা মাও কাছেও একটা মান সম্মানের ব্যাপার। বাবা মা জেনেছে ততদিনে যে আপনি বিয়ে করেছেন? ততদিনে বাবা জেনেছে। কি বলেছে? বাবা মা তো প্রথম 1 বছর আমার সাথে কথা বলেনি। হ্যাঁ, তখন যদি আমি আমার বাবা মাকে বলি যে আমি খুব কষ্টে আছি, বা সে আমার গায়ে হাত তোলে, তখন বাবা মা কি করবে? তখন তো বাবা মা বলবে আগেই মানা করছিলাম। তো আমার মাথায় তখন থাকলো যে না, বাবা মার কাছে ছোট হওয়া যাবে না। আমি আসলে বুঝি নাই যে বাবা মার কাছে মানুষ সবসময় ছোটই থাকে। তো যাই হোক, কিন্তু এটা সত্য যে সে আমাকে ভালোবাসতো, টেম্পার লুজ করতো। হ্যাঁ, অল্পতেই। বিষয়টা একপাক্ষিক কিনা, নাকি আপনিও রেগে যে আপনিও অনেক সময় করতেন? না, আমি করতাম। প্রথম এক সহ্য করে মেয়েরা, তারপরে দেখা গেল যে সে হয়তো বা সেও তখন একই ভূমিকায় চলে যায়, এরকম হয়েছিল কিনা? না, আমার চিন্তা ভাবনাটা অন্যরকম ছিল। কি ছিল আপনার চিন্তা ভাবনা? মানে যেটা বলছেন এটা পাবলিকলি বলছেন, কিন্তু উনি চাইলে ডিফেন্ড করতে পারবে ভবিষ্যতে, সেই জায়গা থেকে বলছেন। হ্যাঁ, উনি তো চাইলে ডিফেন্ড করতেই পারবেন, কারণ আমি তো যা সত্য তাই বলছি। এখানে তো মানে ওনার আত্মীয়স্বজনরাও নিশ্চয়ই দেখবেন, ওনারা সবাই দেখবেন। হ্যাঁ, যে ভালোবাসাটাও ওনার আত্মীয়স্বজনরা দেখেছেন, গায়ে হাত তুলতো সেটাও ওনার আত্মীয়স্বজনরা দেখেছেন। এবং ওনার আত্মীয়স্বজনরা মানা করতেন যে মিষ্টির গায়ে কেন হাত তুলিস, বলতো ওনাকে, ওনার আত্মীয়স্বজনরা সবাই বলতো। আর একটা ব্যাপার কি, মানে সবাই ভাবে যে একটা মানুষ যখন, একটা মেয়ে যখন মানে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন হয়তো তার মানে কোনো পারিবারিক দায়বদ্ধতা থাকে না, হয়তো তার স্বামীর কথা শুনতেই হবে এমন কোনো বিষয় থাকে না। কিন্তু কথাটা কিন্তু একদম ঠিক না। বরং যারা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয় বা যাদের একটা সার্কেল থাকে, তারা কিন্তু অনেক কিছুই পরিবারের জিনিস গোপন করে,
পাছে তাতে বদনাম হয় বা পাছে লোককে কিছু বলে এজন্য। তো আমি তখন আমার মধ্যে একটা ছিল যে ওই সময় আমার আগের ফেসবুকে বেশিরভাগ ছবি আমি আমার হাজব্যান্ডের সাথে খুব হাসি খুশি ছবি দিতাম, যে অ্যাটলিস্ট সবাই দেখুক আমি ভালো আছি, কারণ কাউকে খারাপ আমি আছি এটা দেখায় তো কোনো লাভ নাই। আর আমি বারবারই বলতেছি যে উনি কিন্তু আমাকে ভালোবাসতেন, কিন্তু না ভালোবাসাটা ছিল একটু অন্যরকম। হ্যাঁ, যেমন গাড়ির মধ্যেও কিন্তু যখন উনি ড্রাইভ করতেন উনি কিন্তু আমার হাত ধরে বসে থাকতেন, যে কিছু হলেই যে মানে বা আমি যদি কোনো ফোন আসলে হাত সরিয়ে নিতাম, উনি বলতেন মিস্ত্রি তুমি হাত সরিয়ে নিলা কেন, তুমি কেন হাত সরিয়ে নিলা, মানে কেন তুমি আমার চেয়ে বেশি ফোনটাকে প্রায়োরিটি দিচ্ছ, এই মোমেন্টটাকে কেন প্রায়োরিটি দিচ্ছ না, দ্যাট এটা কিন্তু কোশ্চেনেবল, এটা আসলেই কোশ্চেনেবল। মানে ফোনটা ওই সময় কেটেই দেওয়া উচিত ডেফিনেটলি, কারণ ইটস বিউটিফুল মোমেন্ট। যাই হোক, আমি জাজমেন্ট করছি না, মানে বিউটিফুল মোমেন্ট আমি মানে অ্যাজ এ ডক্টর আই হ্যাভ টু অ্যাটেন্ড মাই ফোন কলস, কারণ আমার রুগীরা ফোন করে, তখন তুমি ফোন না ধরে থাকতে পারবো না। আমার হসপিটাল থেকে ফোন আসে, ফোনেও না সমস্যা নাই, মানে হাতটা ছেড়ে দিয়ে ফোনটা ধরে আবার হাতটা ধরলাম না কেন। ও, এটা তো উচিত ছিল আপনার হাতটা ধরা। হ্যাঁ, এই তো মানে এই মানে এই ব্যাপারগুলো সে মানে আমি নোটিস করতো মানে কতটুকু সে আমাকে ভালোবাসে। এখানে আসলে জানি না বলাটা ভাবে ঠিক হবে কিনা, মানে এক্সপেক্ট করতো অনেক কিছু, মানে ও আপনাকে অনেক লাভ করতো, এটা আপনি যেমন বুঝতে পারতেন, সেটা ইন রিটার্নও সে অনেক কিছু এক্সপেক্ট করতো, বাট আপনার লাভ এক্সপ্রেশন তো আপনার মতো, হয়তো সেও বুঝতে পারতো না এই বিষয়গুলো। যাক, আমরা আসলে জাজমেন্টে না নিই, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে বিয়ের পরে আপনি এমন কিছু কি জানলেন যেটা আপনি বিয়ের আগে জানতেন না? এই যে আমার বিষয়টা, এছাড়া থাকা বিষয়টা তো খারাপ না, ও থেকে ভালো হয়ে আসছে। না, ভালো হয়ে এসেছিল, কিন্তু মানে এরপর যে এই যে জিনিসগুলো ওনার সমস্যাটা ছিল, এবং দেখা গেছে যে এই পুরো 5 বছরই কিন্তু উনি ওষুধ খেয়েছেন, আমি ওনাকে রেগুলারই মানে উনি ট্রিটমেন্টেই ছিলেন। কিন্তু আপনার মেডিকেল ভাষায় এটা কি আপনি খারাপ বলবেন? মানে একটুও খারাপ না, এই জন্য আমি তাকে ছেড়ে যাইনি। ওকে, এই জন্য আমি তাকে ছেড়ে যাইনি, কারণ আমি জানতাম যে আমার সাপোর্ট তার দরকার। কারণ যে কোনো কিছুতেই সে বলতো মিস্ত্রি আমার এই সমস্যা, তুমি কিছু একটা করো। তো উনি মানে যে কোনো কিছুতে মিস্ত্রি ছাড়া সে কিছু করতো না, বুঝতো না। হ্যাঁ, মানে বুঝতো না। তো তারপরে কি হলো, মানে এই ধরনের একটা ঘটনা কেন আসলো 2020 সালে বোধহয়, না? কি হয়েছিল বলেন তো? আসলে ব্যাপারটা হচ্ছে কি যে উনি কিন্তু আগেই মানে মানে এই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজগুলো করতো, তো উনি এই করোনার কাজটা নিয়েছিলেন। তো করোনার কাজটা এই ওনার কিন্তু কোনো হসপিটাল ছিল না। অনেকেরই ভুল ধারণা একটা আছে যে ওনার বোধহয় কোনো হসপিটাল ছিল। উনি কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট করতেন, মানে বুথ বানিয়ে যে স্যাম্পল কালেকশন করতেন, এতটুকুই ওনার পারমিশন ছিল। ও, বুথ বানিয়ে বিভিন্ন স্যাম্পল কালেকশন করে কার কাছে পাঠাবে তাহলে সে? এটা পাঠাবেন ওই যে সরকারি যে এগুলো যে যারা টেস্ট করেন সেখানে, তার তো কোনো টেস্টের, তার তো কোনো কিন্তু বুথ বানিয়ে যে স্যাম্পলটা কালেক্ট করবেন উনি, এটার কি অনুমতি ছিল? হ্যাঁ, এটা অনুমতি ওনার ছিল। আচ্ছা, এটা কি সরকার থেকে অনুমতি দিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, তারপর? তো এই যে ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলো, এগুলো কিন্তু আসলে আমি খুব একটা বুঝি না, কারণ উনি কিভাবে ওনার ম্যানেজমেন্টটা চালাবেন, উনি তো আগে থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট করেন, এই জিনিসগুলো কিন্তু আমার মাথায় ঢোকে না। অনেকেই হয়তো ভাবেন যে সাবিনা ডাক্তার, সাবিনা এগুলো ভালো বুঝছেন, কিন্তু ম্যানেজমেন্টের ব্যাপারটা যে সব ডাক্তাররা বুঝবেন এটা কিন্তু ঠিক না। তো আমি ওনাকে বলতাম যে তুমি তো এই ব্যাপারগুলো খুব একটা জানো না, তাহলে তোমার এই কাজটা নেওয়ার দরকারটা কি? কিন্তু উনি স্বাভাবিকভাবে আমার কথা শুনতেন না, মানে কাজের ব্যাপারে উনি আমার কথা শুনতেন না। হ্যাঁ, আর ওনার একটা কমপ্লেক্স সবসময় কাজ করতো। উনি ভাবতেন যে আমি যেহেতু কার্ডিয়াক সার্জন, আমি হয়তো একটু মানে একটু বেশি হচ্ছে কিনা, বা মানে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আমাদের ছিল। ও, সামহাউ মনে করতো যে আপনার পজিশনটা ওর উপরে চলে গেছে, সো হ্যাঁ, এটা উনি মনে করতেন, যে কারণে উনি এমন কিছু করতে চাইতেন যেটা অনেক বড় কিছু। আপনি কার্ডিয়াক সার্জন হিসেবে প্র্যাকটিস করেছেন কত বছর? করার সুযোগ হয়েছে? 5 বছর। হৃদয় কাটাকাটির কাজ হয়েছে? জি। আপনি করেছেন? হ্যাঁ। কিন্তু আপনার এই এত ইমোশন, এত মানে আপনি যেভাবে কাঁদছেন, তাতে আপনার এই হৃদয় কাটাকাটি করতে খারাপ লাগে না? আমি যে অড কোশ্চেন করে ফেললাম। না, আমার তখন পুরো অন্যরকম লাগে, একদম অন্যরকম, মানে কি বলবো, মানে ওইটাই আমার সবচেয়ে বড় প্যাশন ছিল। কার্ডিয়াক সার্জারি করাটাই আমার সবচেয়ে বড় প্যাশন ছিল। ভুল মানুষ চুজ করা জীবনে যে কত বড় ক্ষতি হতে পারে, এটা আমি বলছি না যে উনি জীবনে ভুল মানুষ চুজ করেছেন, এমন হতে পারে যে ওনাকে চুজ করেছে তার জীবনেও হয়তো উনি ভুল মানুষ। হ্যাঁ, এটা হতে পারে, এটা আমি অস্বীকার করছি না, তাই না? হয়তো উনি যদি সাধারণ কোনো, যেমন ধরেন যে আমি যদি কোনো প্রোগ্রামে উনি নিয়ে যেতেন, যদি কোনো প্রোগ্রামে, তো দেখা যেত যে সবাই সাবিনার সাথে কথা বলতে চায়, হ্যাঁ, বা আমাকে কিছু একটা প্রশংসা করে বলতে চায়, করতে চায়,
তো তখন দেখা যেত যে ওনাকে ছোট করে কথা বলে। ও হ্যাঁ, মানে আমার সামনে ওনাকে ছোট করে কথা বলছে, এর জেদটা আমার উপর আসতো ঘুরে ফিরে। বাসায় এসে আমাকে কথা শুনতে হতো, বকা শুনতে হতো বা এরকম। তো হতে পারে আমি হয়তো এই জন্যই ওনার জীবনে ভুল, উনি যদি একটা সাধারণ মেয়ে বিয়ে করতেন তাহলে ওনারও হয়তো এরকম ঘটতো না। সো কি হলো সাবরিনা, এরপরে ওই স্যাম্পলগুলো উনি কালেক্ট করতেন, তারপর? তো ওই ম্যানেজমেন্টটা কিন্তু উনিই করতেন ওনার লোকজন নিয়ে। হ্যাঁ, এবং আমার কিছুটা মানে কিছু কিছু ইস্যুস নিয়ে আমার কাছে তো ওনার ঝামেলা হচ্ছিল। তো এই কারণে আমি কিন্তু ওই সময়টা আমার বাবার বাসায় থাকতাম, আমি কিন্তু ওখানে থাকতাম না। তো তখন থেকে আমাদের মধ্যে একটা বিশাল বড় গ্যাপ, এই করোনার পরবর্তী সময় থেকে। তো একবার উনি ওই যে তিতুমির কলেজে বিপদে পড়লেন, তখন উনি আমাকে ওই ফোন দিলেন রাত্রিবেলা। তখনও আমার মামি কিন্তু আমার বাবার বাসায়, বললো মিস্ত্রি আমি অনেক বিপদে পড়েছি, এখানে অনেক মারামারি হচ্ছে। তখন আমি ছুটে গেলাম, কারণ আমার মধ্যে সবসময় ছিল যে উনি কিন্তু পুরাটা সময়, আমি বললাম যতদিন আমি সংসার করেছি পুরাটা সময় এই যে ওষুধ খেয়েছেন, মানে উনি একটু মানে নিয়ার ওনার ছিল। তো আমি সবসময় ওনাকে এভাবে দেখেছি যে ওর যেন কোনো বিপদ না হয়। উনি ডাকলে, উনি আমার হাজব্যান্ড, উনি বিপদে পড়েছেন, সেই তিতুমিরে যাওয়াটাই কি আমার অপরাধ ছিল? নাহলে আমি কোনো কোম্পানির চেয়ারম্যান না, কারণ জেকেজি হচ্ছে একটা ব্যক্তি মালিকানাধীন কোম্পানি, প্রোপাইটারশিপ কোম্পানির কোনো চেয়ারম্যান বলে পোস্ট থাকে না, থাকতে পারে না। তারপরেও সবাই জানে জেকেজির চেয়ারম্যান আমি, যদিও এখানে চেয়ারম্যান বলে কোনো পোস্ট থাকা সম্ভব না। সবাই জানে সাবরিনাই সব করছে। তো আমি ভাবি যে সবই আল্লাহর ইচ্ছা, আমার কারাগারে যাওয়াটা হয়তো আল্লাহর ইচ্ছা। তিতুমিরে যাওয়ার পর আপনি কি দেখেছেন? আমি কিছুই দেখিনি আসলে। তিতুমিরে যাওয়ার পরে ওখানকার যে স্বাস্থ্যকর্মী ওরা বললো যে আমাদের উপর মানে হামলা হয়েছে। আর স্বাভাবিকভাবে কি, আমি যেহেতু মেডিকেল রিলেটেড, আমার কাছে মনে হবে যে স্বাস্থ্যকর্মীরা সঠিক বলছে, থাকে না মানুষ জাজমেন্টাল হয়ে যায়। তা আমার কাছে, আমি সত্য মিথ্যা যাচাই না করি, আমার মনে হলো যে ওরাই বুঝি সত্য বলছে, এখানে যে সত্যের বাইরে অন্য কিছু থাকতে পারে এটা আমার মাথায় আসেনি। এটাই তখনই হয়তো মিডিয়া আমাকে দেখেছে যে আমি ওখানকার কিছু জেকেজির কিছু, কিন্তু আসলে আমি কিন্তু তখন আমার বাবার বাসায় ছিলাম। আর আমি বলবো না যে আমার জেকেজি কিছু করেছে বা রিপোর্ট, এগুলো কিন্তু আমার জানা নাই, কারণ এই ম্যানেজমেন্টটা টোটালি ওনারা দেখতেন, এখানে আমার দেখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, জেকেজি হচ্ছে কি জবেদা খাতুন জেনারেল হেলথ কেয়ার, সেটাও কিন্তু আমার হাজবেন্ডের দাদির নামেই, মানে পুরোটা জিনিসই উনাদের। সেখানে আমি শুধুমাত্র উনার ওয়াইফ হিসাবে 3টা বছর। আপনাকে অ্যারেস্ট করা হলো তাহলে কোন ইস্যুতে? মিডিয়া ওখানে ওই সময়টাতে কি নিউজ করে ফেললো? আর ওই সময়টাতে উনি এটা তো আসলে আপনারাই ভালো জানেন, যেহেতু চলমান মামলা, এই বিষয়ে আমি কিচ্ছু বলতে চাই না। আমি শুধু এটাই বলবো, আমি আমার পক্ষ থেকে এটাই বক্তব্য যে আপনার সঙ্গে আপনার হাজবেন্ডকে একসাথে অ্যারেস্ট করা হয়েছে? না, উনি আমার 1 মাস আগে অ্যারেস্ট হয়েছেন, অলমোস্ট 1 মাস আগে। আচ্ছা, তো অ্যারেস্ট হয়ে গেলেন এবং সেটা হচ্ছে ওই ফ্রড কেসের জন্য, আলটিমেটলি করোনা টেস্টের যে ফ্রড কেসটা, তাই কি? জি। ওকে, 1 মাস পরে আপনি, এটা কি আপনার হুট করে অ্যারেস্ট হয়ে গেল, নাকি তার আগে থেকে আপনি বুঝতে পারছিলেন যে আপনাকে অ্যারেস্ট করা হতে পারে? আমি বুঝতে পারিনি। কেন? মানে আমি তো, মানে একটা মানুষ কেন বুঝতে পারবে তাকে অ্যারেস্ট করা হবে? মানে আমি যদি এটার কিছু হতাম। ওনাকে যখন মামলাটা করা হয়েছে সেই মামলার এজাহারে কি ছিল? আমার নাম ছিল না। তাহলে ওনার বক্তব্যের প্রেক্ষাপটে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে? সেটাও আমি জানি না। তো আপনাকে অ্যারেস্ট করা হলো, আপনি জানবেন আপনার কেন আপনাকে অ্যারেস্ট করা হলো? বললাম তো চলমান মামলা, আমি এখন কিছুই বলবো না, সময় এটার উত্তর দিবে। তবে আমি কিছুই জানতাম না, তো প্রমাণ হচ্ছে আমি রেগুলার হাসপাতালে ডিউটি করছিলাম। কোন হাসপাতালে সেটা? জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, সরকারি হাসপাতালে। জি। তারপর? তো আমি যদি বুঝতেই পারতাম তাহলে তো আমি এত ইজি লাইফে থাকতেই পারতাম না। রেগুলার হাসপাতাল করা বা এগুলো করা কি আমি করতাম? আমি তো পালিয়ে যেতে পারতাম, আমার কাছে তো আমার পাসপোর্ট ছিল। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন, না ডেফিনেটলি আরেকটা আপনি যেমন আপনার জায়গাটা বলতে পারেন, আমাদের জায়গা থেকে কোয়ারি আসছে, আপনি অ্যান্সার করলে না করলেও সমস্যা নেই, এটা আপনার ফ্রিডম আছে এই অনুষ্ঠানে। সরকার যখন এরকম একজন গভর্নমেন্ট এমপ্লয়িকে অ্যারেস্ট করছে এবং একই সাথে সে একজন বিসিএস ক্যাডার, তখন সরকারের জায়গা থেকেও তো এটার একটা চরম পর্যায়ে যাচাই বাছাই করেই তারপর অ্যারেস্ট করা হয়েছে। সুতরাং এই বিষয়টাও তো আমরা চাইলেও মানে শুধু ইমোশনের জায়গাটা থেকে বিচার করতে পারি না। ডেফিনেটলি দেয়ার কোনো না কোনো রিজন ছিল। আপনি তো বোধহয় এখন সাসপেন্ড অবস্থায় আছেন, তাই কি? আমি সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন। সো আপনি বলতে চাচ্ছেন যে আপনার হাজবেন্ডেরই কর্মের জন্য বেসিক্যালি আপনাকে এই জায়গাটায় আসতে হয়েছে? আমি বলতে চাচ্ছি না যে উনি এই কাজটা করেছেন। আপনি সেটাও বলছেন না? আমি সেটাও বলছি না, কারণ আমি এটা জানি না। আচ্ছা, কি হয়েছে আপনি জানেনই না? আমি জানি না আসলে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মিডিয়াতে যে সব ঘটনা ঘটেছে বা যেগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো কি মিথ্যা?
আমি তো এটাই বলবো যে যেহেতু মামলাটি চলমান, এই জন্য আমি এই প্রসঙ্গে কিছু বলবো না। আর আমি যদি এখানে আপনার শোতে বসে কাঁদতে কাঁদতে মরেও যাই আমি নির্দোষ এটা বলে, যারা ভাববে যে সাবিনা দোষী তারা ভাববেই সাবিনা দোষী। যেমন ধরেন আমি কিন্তু এখন সাজা খেটে বের হয়েছি 3টা বছর কিন্তু কম কথা না। হ্যাঁ, একটা মানুষের জন্য 3টা দিনও জেলে থাকা কষ্টকর। এখনো কিন্তু আমি সাজা কাটার পরেও সাবিনার দিকে অভিযোগের আঙ্গুল রয়ে গেছে। না, নট লাইক দিস। আপনি 3 বছর খেটেছেন, আপনি সারাটা জীবন বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে কোনোদিন কি আপনি এই মানুষের যে কুদৃষ্টি সেখান থেকে বেরোতে পারবেন? কখনোই পারবেন না। আপনি যদি নির্দোষ হন, আপনি কোনোদিন এটা থেকে বেরোতে পারবেন না। এটা অপূরণীয় ক্ষতি। আমি বলছি না আপনি দোষী না নির্দোষ, এটা আমাদের সামাজিক জায়গা থেকে এটা একটা বড় ধরনের বিষয়। পুলিশ ধরা মানেই মনে করে নেয় মানুষ, এটা তো আপনি জেল খেটেছেন, পুলিশ ধরা মানেই মানুষ মনে করে না যে সে খারাপ লোক। সো ওই জায়গাটা না আমরা পরে যাচ্ছি, কিন্তু আপনাকে তলব করা হয়েছিল, সো আপনি অ্যাটেন্ড করেছেন, তারপর আপনাকে বলা হয়েছে জেলে চলে যাওয়ার জন্য। এর আগ পর্যন্ত, এই ঘটনার আগ পর্যন্ত আপনার নামে কোনো ধরনের কোনো ক্রিমিনাল কেস বা কোথাও কোনো কিছু কি আছে সরকারের খাতায়? কোথাও কিছু নাই। হলো তো আপনার বিশেষ জবই হওয়ার কথা না, নাই, এটাই ফার্স্ট। আপনি জেল জীবন নিয়ে একটা বই লিখেছেন, সেটা নিয়ে এবারে বইমেলায় তুমুল আলোচনা হচ্ছে, অনেকেই কিনেছেন, অনেকে রিভিউ করছেন। বন্দিনীটা কিন্তু আমার লেখার উদ্দেশ্য কিন্তু আমার জেল জীবন না, অন্তত এই খণ্ডটা, এটা প্রথম খণ্ড, আমি বন্দিনী দ্বিতীয় খণ্ডের কাজে হাত দিয়েছি। হ্যাঁ, এটা অন্তত অ্যাটলিস্ট আমার ঘটনা না, এটা হচ্ছে। কি সুন্দর কথা লিখেছেন উনি বইয়ের। আমি তো দেখি না এই জিনিসটা। আপনি আমাকে বইটা দিয়েছেন, কি সুন্দর একটা অটোগ্রাফ দিয়েছেন। আল্লাহ আপনার দোয়া কবুল করুক। দেখেন সাবরিনা লিখেছেন, কি সুন্দর করে। আপনারা পড়ে নিয়েন, হ্যাঁ, খুব সুন্দর করে। আমি একটু পড়ে শোনা, যেন উল্টোভাবে দেখা যাবে কিনা ক্যামেরায়। প্রচণ্ড খ্যাতিমান এই মানুষটিকে আল্লাহ আরও খ্যাতির শিখরে নিয়ে যাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করুক। জি, আপনি যেটা বলছিলেন যে জেলে যাওয়ার গল্পটা। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এক একটা মেয়ের জীবন কাহিনী, বা একটা মানুষ কখন দেখা যাচ্ছে যে বিভিন্ন রিলেশনে ইনভলভ হয়ে, মানে এইসব। আমি একটা অনুষ্ঠান করতাম, যাহা বলিব সত্য বলিব, হ্যাঁ, এবিসি রেডিওতে। এরপরে আমি সিক্রেট নামে করেছি ঢাকা এফএমে, একই কন্টেন্ট কিন্তু ডিফারেন্ট নামে। সেখানে আমি এরকম অসংখ্য কেস পেয়েছি, অসংখ্য কেস আমি এখানে এভাবে রিভিলও করেছি রেডিওতে, যেটা হচ্ছে যে একজন মানুষ কিভাবে অপরাধী হয়, কি অপরাধ করে এবং এটার পরিণতি কী হয়। সো আপনি যেটা বলছেন সেটা তো ডেফিনেটলি আপনি একবারে গ্যাং যেটা বলে, জেলখানায় গিয়ে বসে আপনি জিনিসটা ফেস করতে পেরেছেন। এবং আমি এই প্রেক্ষাপটগুলোর কারণে অ্যাটলিস্ট মানুষ বুঝবে যে এটা করলে অপরাধ হয়, এটা করলে জেলে যেতে হয়। বইটা পড়েন আপনারা, হ্যাঁ, বইটা পড়লে হয়তো আপনাদের একটা নলেজ তৈরি হবে। কিন্তু আপনার অভিজ্ঞতা কী ছিল? যে এই জীবনটা সম্পর্কে তো আপনি জানতেনই না। আপনি একটা সোভার ফ্যামিলি থেকে এসছেন, আপনি একটা চমৎকার পরিবেশ, নিজের মনস্তাত্ত্বিক জায়গা থেকে এগুলো মেনে নেওয়া তো ভয়ঙ্কর রকমের একটা যুদ্ধ, এক। আর 2 নম্বর হচ্ছে আপনি ওখানে যাওয়ার পরে আপনি কি পেলেন, কেমন অ্যাকোমোডেশন পেলেন, মানে কি হলো, এগুলো একটু আমাদেরকে বলেন। আমি যখন প্রথমে ওখানে গেলাম, আমি তো যেহেতু বিসিএস ক্যাডার ছিলাম, সেহেতু কারাবিধান অনুযায়ী আমি ডিভিশনে ছিলাম। ডিভিশন মানে হচ্ছে একটা, এটা হচ্ছে যে ব্রিটিশ আমল থেকে নির্ধারণ করা একটা আলাদা রুম থাকবে আপনার জন্য, একটা আলাদা রুম থাকবে, সাথে বারান্দা থাকবে, আর হচ্ছে যে একটা সেবক থাকবে। আর খাবার দাবার ব্যাপারটা হচ্ছে যে নর্মাল একজন মানে বন্দি যে পরিমাণ খাবারটা পাবে, সেম মেনুটাই, সেম মেনু, কিন্তু গ্রামসের কিছু ডিফারেন্স থাকবে। ডিভিশন প্রাপ্ত আসামি পাবে। কিসের? ধরেন আজকে আপনার বরাদ্দ হচ্ছে যে মিষ্টি কুমড়া, হ্যাঁ, একজন নর্মাল বন্দি, আমি সেই মিষ্টি কুমড়াই বরাদ্দ পাবো, কিন্তু আমারটা আমার কুক রান্না করবে। ওকে, কিন্তু মেনু কিন্তু সেম। গল্প সল্প করার জন্য কোনো মানুষ দেওয়া হবে? উনিই গল্প করবে। উনি কি থাকে আপনার সঙ্গে নাকি চলে যেত? না, থাকতো, ওই রুমেই থাকতো, এক রুমে থাকে। উনিও কি জেল জীবন কাটাচ্ছে নাকি? হ্যাঁ, উনি আরেকজন বন্দি। ও, সো জেলের মধ্যে শুধু থাকা না, সার্ভিসও দিতে হয় ওখানে? অবশ্যই, সশ্রম কয়টা, সশ্রম কারাদণ্ড। ওকে, আমিও তো সার্ভিস দিয়েছি, আমি বাগানের মালিক ছিলাম না, রুমের পাহারাও তো ছিলাম। আচ্ছা, সশ্রম কারাদণ্ড হয়েছিল আমার। যাদের সশ্রম কারাদণ্ড হয় প্রত্যেকের কাজ করতে হবে, এটা বাধ্যতামূলক। বিভিন্ন রকমের কাজ করতে হয়, এক একজনকে এক একটা, এটা কারা কর্তৃপক্ষ নির্ধারণ করে কাকে কোন কাজটা দিবেন। আচ্ছা, এটা নিজের ইচ্ছা মতো বেছে নেওয়ার সুযোগ নেই। ডেইলি লাইফটা কি ছিল? প্রথম তো খালি বলতাম যে আল্লাহ, আমি মরে গেলাম না কেন, মানে এতটা অপমান আমি নিতে পারছিলাম না। আর একটা মেয়ে যখন কোনো মামলায় সম্পৃক্ত হয়, তো সেই মেয়েটার ব্যক্তিগত জীবন, তার চরিত্র, তার বয়ফ্রেন্ডের সংখ্যা, তার চলাফেরা, তার লিপস্টিকের কালার,
এমনভাবে আলোচিত হয় যে সেটা এতটাই ভয়ঙ্কর যে তার জীবন তো জীবন, তার বাবা মার জীবন ধারণ করাটাও কঠিন হয়েছে। ট্রু। আপনি জেলে বসে এগুলো বুঝতে পারছিলেন যে আপনাকে বাইরে নিয়ে কি হচ্ছে? আইডিয়া পাচ্ছিলেন কিছুটা? কিছুটা তো বটেই। কোনো মেয়ে যদি কোনো যৌন হয়রানির ভিকটিম হয় তখনও কিন্তু তার চরিত্রের দিকে অঙ্গুলি নির্দেশ করা হয়েছিল, হয় যে তার চলাফেরায় নিশ্চয়ই কোনো দোষ আছে। তাহলে চিন্তা করেন যে যেখানে আরেকটা নারী মামলায় সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত হয়, তার চরিত্র নিয়ে কত কথা উঠতে পারে। আর সে যদি একটু আধুনিক হয়, সে যদি একটু গাঢ় কালারের লিপস্টিক দেয়, তাহলে তো বুঝেই নেন কি হবে তার সাথে। তার জীবন তো দুর্বিষহ হয়ই, তার বাবা মার জীবনটাও শেষ। সবারই বলার অধিকার আছে। আমি জানি এই অনুষ্ঠানটা না দেখে অনেকেই হয়তো বা শুধু ওনাকে দেখে সেই নিচে মন্তব্য করছেন, অনেক বাজে বাজে কমেন্টস করছেন। অনেকে হয়তো এই ধরনের মন্তব্য করছেন যে কেন আমি ওনাকে নিয়ে এখানে বসলাম, কেন আমি ওনার সঙ্গে সামনে বসে কথা বলছি। আমি একটা কথা বলি, আমি ওনার সম্পর্কে তেমন কিছু জানতাম না। উনি বইমেলায় বইটা নিয়ে প্রতিদিনই কোনো না কোনোভাবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের যারা আছেন তাদের কাছে বাইট দিচ্ছেন, সেগুলো আসছে, স্ক্রল করে দেখছি। একটা বাইট আমাকে খুব টাচ করে, সেটা হচ্ছে উনি নর্মালি বলছেন যে ভাই আমি তো জেল খেটে বের হয়েছি, আমি তো আইন আদালত আমার বিচার করছে, আমাকে তো নর্মালভাবে বাঁচার সুযোগ দেন, আমি তো সমাজের 8-10 জন মানুষের মতো মানুষ, আমার তো নর্মালভাবে বাঁচার সুযোগ আছে। এই লাইনটা আমাকে খুব ক্যাচ করে। এবং তারপরে আমার এক ছোটো ভাই রনি, ওকে আমি বলি, যেহেতু ও বইমেলাতে থাকে সবসময়, আমি ওকে বলি যে আমি ডক্টর সাবরিনার ইন্টারভিউ করবো, আমি ওনার সঙ্গে একটু কথা বলবো, ওনার একটু ব্যবস্থা করো। তো রনি ওনার সঙ্গে কথা বলে ওনাকে আজকে এখানে নিয়ে এসছে। আমি আসলে শেষের দিকে এসে কিছু কথা বলবো আজকের অনুষ্ঠান নিয়ে। আমি ডেফিনেটলি ওনার জন্য কোনো সাফাই গাইব না, এবং উনি অপরাধ করেছেন কি করেননি সেটার বিচার কোর্ট করবেন। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে স্বাভাবিকভাবে বাঁচার যে ক্ষমতাটা, সেটা আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্র্যাকটিস করা উচিত। একটা হচ্ছে যে আমি নিজে স্বাভাবিকভাবে বাঁচতে চাই, আর আরেকজন মানুষ তাকেও স্বাভাবিকভাবে বাঁচার যে ব্যাপারটা, সেখানে আমার কোনো দৃষ্টিভঙ্গি, আমার কোনো কথা, আমার কোনো কটু কথা যেন কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না করে। আমি বললেই যে চেঞ্জ হবে বিষয়টা এরকম না, বাট সেই জায়গাটায় অনেক কিছু আমার করার আছে, আমার কাছে কেন জানি মনে হয়। আমার বলতে আমি আপনাদের সবাইকে বলছি। জি, তো এরপর কি হলো সাবরিনা? আপনি আসলে কারাগারে তো বিভিন্ন লেভেল থেকে মানুষ আসে। হ্যাঁ, ওরাও আবার জাজমেন্টাল হয় কিনা? ও হ্যাঁ, ওরা তো কিছুটা প্রথম দিকে তো যথেষ্টই ছিল যে, আর এমনিতে হচ্ছে কারাগারে যেসব মানুষ আসে, মানে দেখা যায় যে বেশিরভাগই মাদক মামলা নিয়ে আসেন, এবং তাদের সাথে তো আমাদের কিছু ডিফারেন্স আছেই। হ্যাঁ, তো তারা তো কটাক্ষ করতো, উপহাস করতো। আপনার লেভেলের ওখানে কেউ কাউকে পান নাই? যে হ্যাঁ, আছে 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 কেউ কেউ অপরাধ করে এসেছে, স্বীকার করেছে যেটা করেছি। যেমন যে তার মানে যে নিজের চোখে প্রত্যক্ষ করেছে যে তার ছেলের সাথে এরকম ঘটছে, তারপর কি সে মেরে ফেলেছে? তাকে মেরে ফেলেছে, সে নিজে স্বীকার করেছে এটা। মানে তার ছেলেকে করা হচ্ছিল, তারপরে সে খুন করেছে তাকে? হ্যাঁ, মহিলা? মহিলা, হ্যাঁ হ্যাঁ, মহিলা তো বটেই। ডেফিনেটলি আমি শুনি তো মহিলা ইয়েতেই ছিলেন। সে বলেছে যে হ্যাঁ আমি এটা করেছি, আমি যে কোনো সাজার জন্য প্রস্তুত, আমি করেছি। তার মামলাটা চলমান আছে, তার এখনো রায় হয়নি, কিন্তু সে জেলে আছে। তো সে নিজেই আমাকে ঘটনাটা বলেছে। সে খুব কম বলে, এবং তার বাচ্চার সাথে যে ঘটনাটা ঘটেছে সে কিন্তু এটা কাউকে বলেনি। কে করেছে এই কাজটা? তারই সে একটা সে গাজার মামলার সাথে, ব্যবসার সাথে জড়িয়ে গিয়েছিল, সেটাও কিন্তু ফর সার্ভাইভাল, কারণ তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে। ওকে ওকে। তো যার সাথে সে ব্যবসা করতো, তার পার্টনার, ও সেই পার্টনারই কাজটা করেছে? হ্যাঁ, এবং সে জানতো না পার্টনারটা হচ্ছে খুবই জেন্টল একজন মানুষ ছিল। তো যখন সেটা দেখলো, মানে সে নিতে পারছিল না, এবং যখন এবং সে কিন্তু কাউকে বলে নাই এই ঘটনাটা, কারণ তার বাচ্চার ভবিষ্যৎ যদি নষ্ট হয়, সে জেলে ঢুকে বসে আছে। হ্যাঁ, সে কাউকে বলে নাই যে আমার বাচ্চার সাথে এরকম ঘটনা ঘটেছিল। তো তার কথাটা কি সামনে আনা উচিত না? ডেফিনেটলি এভরি কয়েন হ্যাজ টু সাইড। আমার খুব ইন্টারেস্টিং লাগছে আপনার। আমি জানি না, প্রতিটা গল্প আমি নিজের বলে বলছি, কিন্তু আপনি আপনার গল্পটাই তো বলতে পারলেন না এখন পর্যন্ত কাউকে। বলবো, সময় আসুক। সব সময় সব কথা কি বলা যায়? আপনিও কি বলতে পেরেছেন? না না, পারিনি। আর আমি আজানের পরে, হ্যাঁ হ্যাঁ শিওর, আজানটা আমরা একটু পজ দিই। জেলার বিভিন্ন রকমের কথা বলছিলেন, এবং আপনি বলছিলেন যে আপনার একটা সময় হলে আপনি বলবেন, আপনারটা এখনই আপনি বলবেন না।
জামিন নেওয়ার জন্য আপনার ফ্যামিলি থেকে কোনো চেষ্টা করা হয়েছে? এই যে 3 বছর আপনি ভিতরে ছিলেন, জেলের ভিতরে ছিলেন, আপনার বাবা বা ফ্যামিলি মেম্বার কেউ কি এসছে আপনার সঙ্গে দেখা করতে, পাশে দাঁড়িয়েছে? আমি তো আগেই বলেছি যে আমার ফ্যামিলির কেউই বাংলাদেশে থাকে না, আর যারা বাংলাদেশে থাকে না তারা কিন্তু এই বিষয়গুলো খুব একটা ভালো বোঝে না। আর আমার বাবা যদিও অতিরিক্ত সচিব ছিলেন, উনিও কিন্তু এই ব্যাপারগুলো ভালো মতো হ্যান্ডেল করতে পারছিলেন না। ভালো উকিল বা উনি চেষ্টা করছিলেন নাকি ওনার জায়গা থেকে অনাগ্রহ ছিল? না, ওনার জায়গা থেকে অনাগ্রহ ছিল না, প্রচন্ড আগ্রহী ছিল। মানে উনি বেশিরভাগ সময় জায়নামাজেই বসে থাকতেন। হ্যাঁ, কিন্তু কিভাবে করতে হবে বা কোন ওয়েতে যেতে হবে, আর মানে উনি একটা বয়স্ক মানুষ, ওনার বয়স হচ্ছে ৭৯ এরকম। তাহলে উনি কোথায় যাবেন, কি করবেন, কার কাছে যাবেন? আমার তো কোনো ভাই নাই, তো মামলাটা ভালো মতন হ্যান্ডেলও আসলে করা হয়নি। যে প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে ওনারা যোগাযোগ করেছিলেন আপনার সঙ্গে যে আমরা বই বের করতে চাই? আর আমার এডিটর যিনি, আহমদ পাবলিশিং হাউস, জি, আমার যিনি এডিটর উনিও মারাত্মক ভালো একজন এডিটর। কতগুলো বিক্রি হয়েছে এখন পর্যন্ত? আজকে আমি রেকর্ড করছি, এই ডেটটা বলছি, 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। আমি খুব দ্রুত এই ভিডিওটা পাবলিশ করব। হ্যাঁ, আচ্ছা, প্রথম 6 দিনের মধ্যে বইটা এসেছিল 4 তারিখে, 4, 5, 6, 7, 8, 9 তারিখের মধ্যে বইয়ের 1000 প্রথম মুদ্রণের 1000 কপি শেষ হয়ে গেছে। ওকে। হ্যাঁ, তো উনি আমার প্রকাশক যিনি, উনি এটার জন্য প্রস্তুত ছিলেন না আসলে, সত্যি কথা। আমি নতুন প্রস্তুত ছিলেন না, তো শেষ হয়ে যাওয়ার পর উনি মুদ্রণে গিয়েছেন। যখন মানে মাত্র 25টা কপি বাকি ছিল তখন উনি আবার সেকেন্ড মুদ্রণে গেছেন। এই জন্য মাঝখানে 3 দিনের না, 2.5 দিনের গ্যাপ। 2.5 দিন? হ্যাঁ, 2.5 দিনের গ্যাপ ছিল। তো পরে হচ্ছে যে আবার বইয়ের মুদ্রণ চলে এসেছে, দ্বিতীয় মুদ্রণ। অনেকে মনে করতে পারেন যে এই বইটার প্রমোশন করার জন্য আমি ভিডিওটা করছি। নো, ডেফিনেটলি না। এই বইটা এমনিতেই বইমেলাতে হট কেক। হ্যাঁ, সো এটা প্রমোশন করার কিছু নাই। ডক্টর সাবরিনা বই কোথায় পাওয়া যায়, বইমেলাতে গিয়ে আপনারা বললেই দিয়ে দিবে। আর হ্যাঁ, ডেফিনেটলি আমি প্রমোশন করি, বাট আমি কোনো বইয়ের প্রমোশন এখন পর্যন্ত করিনি। আচ্ছা, সো সাবরিনা, আপনি 3 বছর পর যে জামিনটা পেলেন, এটা সরকার থেকে আপনাকে জামিন দেওয়া হলো, এবং বের হওয়ার পরে আপনি জীবনটাকে কিভাবে দেখলেন 3 বছর পর? যখন এখন তো আপনার নিয়মিত হাজিরা দিতে হয় ডেফিনেটলি। বের হয়েছেন কত সালে? আপনি কবে বের হয়েছেন? আমার 8 মাস হয়েছে। 8 মাস হয়েছে। বের হওয়ার পরে আপনি কি পেলেন, কোথায় গেলেন, কি বের হওয়ার পর আমি আমার আব্বাকে বললাম, আব্বা তুমি কি আমাকে বাকি জীবনটা খাওয়াতে পারবা? তখন আব্বা বলে হ্যাঁ পারবো। তখন আমি ধরে নিলাম যে আমি আর কিছু করব না। হ্যাঁ, আমি বেশিরভাগ সময় যা করব, চেম্বার করি বা আমি লেখালেখি করি বা আমি আইন পড়ছি, কোনোটাই টাকা উপার্জনের জন্য হবে না। কারণ আমার আব্বা বলছে আব্বা আমাকে মোটামুটি খাওয়াতে পারবে। আর গয়নাগাটি আমি কখনোই পড়ি না, তাহলে আমার জীবনে খুব বেশি চাহিদা আগেও ছিল না, এখনো নাই। আমি কারাগারে মহিলাদের কিছু কথা দিয়ে এসেছি যে তাদের জন্য আমি কিছু করব। কারণ কি, আমি নিজে টের পেয়েছি যে মামলাটা যদি সঠিকভাবে হ্যান্ডেল না করা হয় তাহলে কতটা ভুগতে হয়। এবং অনেকেই আছেন যাদের মামলাটা যদি একটু প্রপার ওয়েতে হ্যান্ডেল করা যায় তাহলে কিন্তু মামলা থেকে এটা খুব ভালো রেজাল্ট আসা সম্ভব। এটা চিন্তা করে প্রথমে আমি এলএলবিতে ভর্তি হয়েছি। আমি একদম বের হওয়ার পরপরই সেশন ধরেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে একজন আইনজীবী চাইলে তার মানে ক্লায়েন্টের জীবন, মান সম্মান, ভবিষ্যৎ সবই তো আল্লাহর হাতে, কিন্তু উনি চাইলে এটা করতে পারেন, সংরক্ষণ করতে পারেন। তো আমি নিজে এলএলবিতে ভর্তি হয়েছি, এবং আমার ইচ্ছা যে ওই বন্দীদের জন্য কিছু করা। কারণ আমি বের হওয়ার সময় আমাকে বলছে যে আমাদের জন্য কিছু কইরো, আমাদের কেউ নাই। কারণ চিন্তা করেন, একটা মহিলা মানুষ 12টা বছর ধরে জেল খাচ্ছে, তার হাজবেন্ড বিয়ে করে চলে গেছে, তার বাবা মা মরে গেছে, তার ভাই তার ফোনে তার গলা শুনলেই ফোন রেখে দেয়, তার ছেলে মেয়ের সংসারে তার ঠাঁই নেই, সে কই যাবে? আমার তো তাও আল্লাহর কাছে শুকরিয়া বাবা মা আছে, ওরা কই যাবে? আর আমি যেভাবে পদে পদে হিউমিলিয়েশনের শিকার হচ্ছি, তাদের কি অবস্থা? তারা যে লেভেল থেকে এসেছে তাদের তো আরো বেশি কঠিন অবস্থা, তারা কি করবে? তো আমার যেটা মনে হয়, সাবরিনা যেমন একটা বন্দীদের প্রতিনিধি, সাবরিনা সাজা খেতে বের হয়েছে, সাবরিনাকেও বাঁচতে দেন। অন্য বন্দীরা যদি সংশোধিত হয়ে বাঁচে তাহলে তাদেরকেও বাঁচতে দেন। আই অ্যাডমিট দিস লাইন। অবশ্যই বাঁচতে দেওয়া উচিত, সম্মানের সাথে বাঁচতে দেওয়া উচিত। দেখুন, পৃথিবীতে আমরা কেউই ফেরেশতা হয়ে দুনিয়াতে আসেনি, ইনক্লুডিং মি। আমি আমার কথা বলছি, যারা এই অনুষ্ঠানটা দেখছেন অনেকেই আপনারা জাজমেন্টাল হবেন, আমি জানি ডেফিনেটলি হবেন, কিন্তু জাজমেন্টাল হওয়ার আগে আঙুলটা নিজের দিকে দেন।
আপনি জানেন, আল্লাহ জানে যে আপনার জীবনে পাপ কত, আপনার জীবনে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ আছে, যেটা হয়তো আপনি শুধু জানেন এবং আপনার সৃষ্টিকর্তা জানেন। সুতরাং এত পাপ নিয়ে, এত ভুল নিয়ে আরেকজন মানুষের দিকে অন্তত পক্ষে আপনি সেই কাজটা বা সেই আঙ্গুলটা তুলেন না যেটা তাকে স্বাভাবিক জীবন দিবে না। আমি কি একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে যখন প্রথমেই মানুষ আমার সাথে নেতিবাচক বলে, তারা কিন্তু প্রথমে আমাকে চেনে না, ব্যক্তিগতভাবে চেনে না। তারা কেন আমাকে খারাপ ভাবে যে একটা মহামারীর সময় একটা খুবই সেন্সিটিভ মামলার সাথে আমার সম্পৃক্ততা ছিল, এই জন্যই এই প্রতারণার প্রতি তাদের সেই এইটা, তাই না? কারণ তারা তো ব্যক্তিগতভাবে আমাকে চেনে না, বা আমি এটা করতে পারবো কি পারবো না এটা কিন্তু আমার কলিগ বা ফ্রেন্ডসরা জানে যে সাবিনা এটা করতে পারে না, কিন্তু ওনারা কিন্তু জানে না। তো ওনারা মনে করে যে এই এত বড় একটা অপরাধের জন্য ওনারা আমাকে অপছন্দ করে, এবং তাদের এই অপরাধের প্রতি যে একটা ঘৃণা, এটা যদি সব ধরনের অপরাধ, যেমন ধর্ষণ, ব্যভিচার, তারপর হচ্ছে খুন, রাহাজানি, এই সবগুলোর প্রতি তাদের এই ঘৃণাটা থাকে, তাহলে আপনি চিন্তা করেন সমাজের কিন্তু অপরাধ অনেক কমে যাবে। কিন্তু কিন্তু কারো যদি ওই এটা থাকে যে না, সাবিনা দোষী হোক নির্দোষ, সাবিনাকে পছন্দ করি না, তারা কোনো লজিকই শুনবে না, তাহলে কিন্তু তারা কোনো লজিক শুনবে না। তখন সাবিনার ব্যক্তি জীবন, সাবিনা কি কালার লিপস্টিক দিল, এইটা। আমার বইয়ের ব্যাপারও তাই হয়েছে, পদে পদে বিভিন্ন ধরনের অপপ্রচার হচ্ছে। এমনকি আপনি অবাক হবেন, আপনি তো জানেন না, বা বইমেলা আপনি যান না, বইমেলা একদিনের জন্য একটা মেয়ে জেল খাটতে এসেছিল একদিনের সাজা নিয়ে। আপনার যে কোলে বোধহয় ওটা নিয়ে, হ্যাঁ আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে একটা ছেলে এরকম করছে, আবার আপনাকে মনে হচ্ছিল যে আপনি যথেষ্ট মায়াবতী, যে কারণে হয়তো আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। কি হয়েছে ঘটনাটা বলেন, তুমি বলেছো না বোধহয় একটা জায়গায়? বলেছি। ওই মেয়েটা একটু মানে খেলোয়াড়, আচ্ছা আচ্ছা, খেলোয়াড় মেয়েটা, এবং খেলোয়াড় মেয়েরা ওদের ড্রেস আপটা একটু অন্যরকম হয়, এবং একটু ফিজিক্যাল এটা একটু অন্যরকম হয়ে যায়, ছেলেদের ড্রেস পরে বয় কাট চুল। ওকে। তো সে একদিনের সাজা নিয়ে একটা মারামারি মামলায় জেলখানে এসেছিল। আচ্ছা। তো স্বাভাবিকভাবেই মানে একটা ড্রেস দিয়ে কিন্তু একটা মেয়েকে জাজ করা হয়, অন্তত বাংলাদেশে। হ্যাঁ। তো সে আসার পরে সব অন্যান্য বন্দীরা তাকে একেবারে খুব করা শুরু করলো, মানে তার প্রতি একটা মানে বাজে একটা যে সেটা মেয়ের পোশাক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সে এসে ঠিক বুঝতে পারছে না যে খাবো কি, খাবারও ধরে নাই সে, মানে খাবার ধরার কিন্তু একটা সিস্টেম আছে ওখানে, যে সময় খাবারটা ডিস্ট্রিবিউট করা হয় ওই সময় কিন্তু আপনাকে ওই আপনার একটা টিনের থালা বাটি থাকবে, সেখানে আপনি খাবারটা নিতে হবে। আপনি যদি না নেন, তারপর কিন্তু বাকি সময়টা আপনার কিন্তু কোনো খাবার নাই। আচ্ছা, মানে খাইলে খাও, না খাইলে না খাও। না, খাবার সবাই নেয়, কারণ ওখানে কিন্তু এমন না যে আমি দোকানে গেলাম আর খাবার কিনে চলে আসলাম যখন তখন, তার তো না। তো সে খাবার ধরতে বুঝতে পারেনি, আর অন্য বন্দীরা তাকে সাহায্য করছে না। আচ্ছা। তো সে খেলে বাসায় ফিরছিল, ওই সময় তার সাজা হয়েছে, সে জেলে চলে আসছে। ওই সময়টা থেকে এই কারাগারে পর্যন্ত প্রায় 24 ঘন্টা সে না খেয়ে আছে। আচ্ছা। সে কাঁদছিল। তা আমি তাকে যখন কয়েদি রুমে ডেকে নিয়ে আসলাম, তো কয়েদি রুমেও তেমন কোনো খাবার নাই, আমার কাছে ছিল একটু মুড়ি আর 2টা কলা, ওকে আমি দিলাম। আমি একটু পানিটা নিতে যাবো, এর মধ্যে দেখি সে খাবার গোগরা সে খেয়ে ফেলছে। ওকে। মানে শি ওয়াজ সো মাচ হাংরি। রাইট। তারপর পানি দিলাম, পানি খেলো, পানিও তার কাছে ছিল না, সে কিন্তু পানিও খায়নি। আচ্ছা। তো ওই যে সেটা কৃতজ্ঞতা বোধ, এটা কিন্তু নর্মাল মানুষ রিয়েলাইজ করতে পারবে না। মানুষ ভাবে যে একবেলা না খেলে কি হয়, বা কিন্তু ওই মানে ওইখানে একটা অ্যাটমসফিয়ার, কারাগারের একটা ভয়ানক অ্যাটমসফিয়ারে এরকম একটা জিনিস কিন্তু মনে রেখেছে, সে কৃতজ্ঞ। যদি আমরা বেশিরভাগ মানুষই কৃতজ্ঞ না, মানে কোরআন শরীফে আল্লাহ বলেছেন এত নিদর্শন দেখার পরেও তবুও কি তারা কৃতজ্ঞ হবে না, কৃতজ্ঞতা প্রকাশ করবে না। হ্যাঁ। তো তার মানে মানুষের মধ্যে বেসিক এটাই হচ্ছে কৃতজ্ঞ। হ্যাঁ, ওই যে ওই মেয়েটার মাথায় যে আমি যে তাকে হেল্প করেছিলাম, তো ও শুনেছে আমি বের হয়েছি, সে 8 মাস ধরে আমাকে খুঁজেছে, কিন্তু আমার ঠিকানা তো আর সে জানে না। তো যখন এই মানে গণমাধ্যমে এসেছে আমি বই মেলায় আসছি বা বই বার হয়েছে, তখন সে খুঁজে খুঁজে মেলায় এসেছে। তখন সে আপনারা দেখেছেন যে সে এসেছে বা আমাকে কৃতজ্ঞতা জানাচ্ছে। ওইটাকে মানুষ যদি বলে যে সেটা একটা ছেলে বা তার সাথে আমার কোনো সম্পর্ক, এটাও রটনা করা হয়েছে, হ্যাঁ, তাহলে সেই অপপ্রচারকে আপনি কিভাবে দেখবেন? এটা একটা বড় সমস্যা আমাদের জায়গা থেকে। তবে এটা ঠিক যে মানুষের এই জাজমেন্ট করার জায়গাটা বন্ধ করার কোনো সুযোগ নাই। মানুষ জাজমেন্ট
করবে, ন্যাচারালি করতে চায়, কিন্তু আপনি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন সেটা একটা মেয়ে হিসেবে আমাদের সামাজিক প্রেক্ষাপটের জায়গাটা থেকে, মানুষ হিসেবে জায়গা থেকে আমি বলতে পারি সেটা খুবই ভয়ানক একটা জায়গা। এবং এইখানে আপনার লার্নিংটা কি, মানে আপনার ভুলের জায়গা থেকে আপনি যদি বলেন আমি বলবো কোর্টকে আমি আলাদা করে রাখতে চাই, তো সেটা তো কোর্টই নির্ধারণ করবেন, কিন্তু আপনার ব্যক্তিগত শিক্ষাটা কি, কেন আপনার জীবনটা এরকম হলো আপনি যদি বলেন। এটাই আমার ভাগ্যে ছিল, কারণ কারাগারে যদি আমি না যেতাম তাহলে কিন্তু আমি অনেক কিছু জানতে পারতাম না। আর আমার বাবা মাকে আমি কিন্তু নতুন জন্ম হয়েছে আমার, আমি মনে করি, এবং আমার বাবা মার এইটা স্থানটা আমি কারাগারে গিয়ে বুঝতে পেরেছি। মানে তারা যে আমার লাইফের জন্য এতটা জরুরি, তাদের ছাড়া যে আমার জীবন চলবে না, এটা আমি কিন্তু আগে উপলব্ধি কোনোদিনও করি নাই। ওখানে গিয়ে আমি করেছি, এবং প্রতি সিজদায় আমি বলতাম যে আল্লাহ আমাকে তাড়াতাড়ি জামিয়ে দাও, শুধু ওনার কাছে ফেরত, মানে আমি যেন তাদের সেবা করতে পারি, কি যেটা আমি আগে করি নাই। এটাই আমার ভুল হয়েছে, যে আমি আমার বাবা মাকে অতটা গুরুত্ব দেই নাই যেটা আমার দেওয়া উচিত ছিল। আপনার সেকেন্ড হাজবেন্ড যিনি, ওনার সঙ্গে কি ডিভোর্স হয়ে গেছে? আমি তো বলেছি যে উনি আমার জন্য মরে গেছেন একদম। মানে ডিভোর্স, দেখবেন যে ডিভোর্সের পরেও কিন্তু মানুষের সম্পর্ক থাকে, কথাবার্তা বা অনেক কিছুই থাকতে পারে, এবং ডিভোর্সের ক্ষেত্রে দেখা যায় যে দুটা মানুষ ভালো হলেও ডিভোর্স হয়, কিন্তু উনি আমার কাছে একদম মৃত। কি কারণে মরে গেল উনি আপনার কাছে? এই যে আমার চোখের পানির জন্য তাকে ক্ষমা করা যায়, কিন্তু আমার বাবার চোখের পানির জন্য, আমার মায়ের চোখের পানির জন্য তাকে ক্ষমা করা যায় না। কারণ উনি কিছু করুক না করুক, এই পরিস্থিতিটা জন্য তো উনিই দায়ী, যার কারণে আমাকে এই পর্যন্ত আসতে হলো। তার জায়গাতেও তো একটা অ্যাকিউজ থাকতে পারে, সেও তো বলতে পারে যে না আমিও কিছু করিনি, আমি হ্যাঁ, নির্দোষভাবে। সে হয়তো কিছু করেনি, কিন্তু আমি তো একেবারেই কিছু করিনি। তাহলে আপনি তাকে অ্যাকিউজ করছেন কেন? পরিস্থিতিটা তো তার কারণে, মানে এই যে করোনার, কিন্তু কিছু পরিস্থিতিতে যদি তার না হাত থাকে, লাইক হাজবেন্ড যদি কোনো কারণে, আমি বলছি না আপনার হাজবেন্ড দোষী না নির্দোষ, কিন্তু আপনি যে কারণে বলছেন তাকে মরে যাওয়ার কথাটা, সেই জায়গাটাই আমি একটু জাস্ট কোয়ারি থেকে বলছি যে এই পরিস্থিতির জন্য যদি উনি না হয়ে থাকেন, দর্শক আপনারা প্লিজ এগুলোকে কেউ জাজমেন্টের জায়গা থেকে নিয়ে না, আমি ওনার ব্যক্তিগত জায়গাটাকে বের করার জন্য এই প্রশ্নটা করছি। সেটা হচ্ছে যদি এই পরিস্থিতি আপনি যেভাবে ডিফেন্ড করলেন, বা আপনি যেভাবে করছেন কোর্টকে ডিফেন্ড, বা আজকে আপনি যে বিষয়ে যেভাবে নিজেকে নির্দোষ করার চেষ্টা করছেন, না আমি নিজেকে নির্দোষ করার জন্য এখানে আসিনি। না আমি আই এগ্রি, বা ধরেন আপনি পয়েন্টগুলো আপনি বলেনই নাই, তো এখন কথা হলো যে উনিও তো ওনার জায়গা থেকে বলতে পারেন এইভাবে, তো সেটাই যদি শেষ পর্যন্ত প্রমাণ উনি হয়। আমাকে তো দোষী কোনোভাবেই বলতে পারবেন না। উনি কি কারণ- বলেছেন? না, উনি তো আমাকে দোষী বলতে পারবেন না, কারণ এটার মধ্যে আমার কোনো ইনভলভমেন্টই ছিল না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি তো এটা বলিনি যে, কিন্তু পরিস্থিতিটা তো উনার কারণেই তো এটার মধ্যে আমার সম্পৃক্ততা, না হলে তো এটার মধ্যে আমার সম্পৃক্ততার কোনো বিষয় নাই। না, কিন্তু হাজবেন্ড যদি উনি বিপদে আমার পড়েন, husband। হাজবেন্ড যদি বিপদে পড়েন, সেই বিপদটা যদি তার নিজের ক্রিয়েট না করা হয়, ডেফিনেটলি হাজবেন্ডের ফ্যামিলি সেটা সাফার করে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তো ঠিক আপনি যদি আছে। আপনার হাজবেন্ডকে দোষী না বলেন, তাহলে ওনার কারণে যে আপনার যে সাফারটা হয়েছে সেটা তো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু এই যে 3টা বছর, সেই 3টা বছরে আমার বাবা অসহায়ের মতন উকিল খুঁজেছে, হ্যাঁ হ্যাঁ, তাদের পরিবার থেকে কোনো সাপোর্ট বা তার কাছ থেকে হ্যাঁ। কোনো সাপোর্ট আসে না। সে যদি আমার হাজবেন্ডই হয়ে থাকতেন, তাহলে কি এই 3-4টা বছরে আমাকে সাপোর্ট করার জন্য উনি কিছু করতেন না? আমার জন্য কে করবে? উনি তো নিজেও জেলে ছিলেন বোধহয়। হ্যাঁ, তো এমনও তো হতে পারে ওর ফ্যামিলির কেউ সাহস পাননি বা কোনোভাবেই আগানোর চেষ্টা করেননি, বিষয়টা তো খুব সেন্সিটিভ হতে পারে। তো কেন? যাই হোক, আপনাদের ইন্টারনালি ভিতর যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা নাই বা ঘাটলাম, কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে সো আপনাদের কাগজে কলমে কোনো ডিভোর্স হয়নি? না, ডিভোর্সের কাগজ আমি দিয়েছি আগেই দিয়ে দিয়েছেন। ওকে, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, কিন্তু আমার অনেক বেশি মানে তেষ্টা থেকে গেল আজকের অনুষ্ঠানটা নিয়ে। দেখেন, আমি জানি না আপনি দোষী না নির্দোষ, আমার অনুষ্ঠানে আসলে আপনাকে আমি দোষী নির্দোষ সেটা প্রমাণ করার জন্য ডাকিও নাই। আমিও তাই চাই না। আমি শুধু মনে হয়েছিল যে আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই, একটু আমি শুনতে চাই গল্পটা। ডেফিনেটলি যেহেতু এটা চলমান অবস্থায় রয়েছে, কোর্ট মহামান্য আদালত যে রায় দিবেন সেই রায়ের প্রতি আমাদের বিশ্বাস করে সম্মান জানাতে হবে। অবশ্যই। এবং তবে এটা ঠিক, একটা মানুষ সমাজে জন্মগ্রহণ করার পরে, একটা পরিবারে জন্মগ্রহণ করার পরে সমাজ থেকে সে নেয়, পরিবার থেকে সে নেয়, রাষ্ট্র থেকে নেয়, তার পেছনে ইনভেস্ট করা হয়। সে একটা মেধা হয়ে সমাজে জন্মগ্রহণ করে এবং তারপরে সমাজকে সে কন্ট্রিবিউট করতে চায়। সেই জায়গাটায় যখন কোনো ব্যত্যয় ঘটে, তাহলে এই যে পুরো ইনভেস্টটা তার পেছনে হলো, এই ইনভেস্টটা তখন অপচয় হয়ে যায়। ডক্টর সাবরিনার মতো মানুষরা যখন কোনোভাবেই বিপদগ্রস্ত হন বা বিপদে পড়েন বা বিপথে যান, হ্যাঁ আমি 3টা শব্দই রাখলাম এখানে, তখন দিন শেষে এটা আমাদের জন্যে ক্ষতি।
এখানে এটা একটা বিষয় যদি আপনি ব্রডার অ্যাঙ্গেলে চিন্তা করেন। আর দ্বিতীয়ত চিন্তা করার বিষয় আছে যে ব্যক্তি মানুষ হিসেবে যদি আমি চিন্তা করি, দেখুন ভুল শুদ্ধ সব কিছু মিলিয়ে মানুষ, আমি অপরাধী আপনি অপরাধী, কারো অপরাধে সাজা হয় কারো অপরাধে সাজা হয় না, কেউ পাপ করে সাজা পায় কেউ পাপ করে সাজা পায় না। কিন্তু কোনো মানুষ ওই যে বললো না যে প্রায়শ্চিত্ত করে এসে যদি সে সুন্দরভাবে বাঁচার জন্যে সমাজে বাঁচতে চায়, তাহলে আমাদের যে সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গাটা যে ও একবার জেল খেটেছে কিংবা ও যে একবার পাপ করেছে, এই যে দৃষ্টিভঙ্গি জায়গাটা থেকে তাকে আন্ডারমিন করা, এটা ভয়ঙ্কর রকমভাবে অন্যায়, এটা মানবিক জায়গা থেকেও অন্যায়। আমি জানি না কারণ ওনার ফিউচার কী হবে, তবে এই কথাটাকে আমরা নিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। এটা অবশ্যই তাকে সুন্দরভাবে বাঁচার রাইট দিতে হবে রেসপেক্টের সাথে। 8-10টা মানুষ যেভাবে পায় তার রাষ্ট্রীয় অধিকার, ধর্মীয় অধিকারও, ঠিক আছে। এবং যদি সে অনুতপ্ত হয়, যদি সে প্রায়শ্চিত্ত করে এবং যদি তার সাজা হয় হওয়ার পরে। আর যদি ভুলবশত উনি যে কেসগুলো বলেছেন ভুলবশত কাউকে পেনালাইজ করা হয়ে থাকে বা ভুলবশত কাউকে সাজা দেওয়া হয়ে থাকে, তাহলে এটার যে এটার ক্ষতিপূরণ মনে হয় না দিন শেষে কেউ দিতে পারে। অসময় নামে একটা ছবি রিসেন্টলি দেখলাম, আপনারা হয়তো দেখেছেন, এটা অমির ছবি এবং দিন শেষে এরকম পুরো ছবি শেষে এরকম একটা প্রশ্ন দিয়ে ছবিটা শেষ হয়। তো এগুলো আসলে আমাদের হয়তো একটা সময় অ্যাড্রেস করতে হবে, কারণ এটাও তো অপূরণীয় ক্ষতি একটা মানুষের জন্য। উনি কি পারবেন? যদি আমি বলছি না ওনার বিচার কী হবে, বাট যদি শেষ পর্যন্ত ধরেন ওনার চাকরিতে উনি বহালি হলো, ওনার সব কিছু উনি রিটার্ন পেলো, উনি নিরপরাধ প্রমাণিত হলো, ওনার জীবন থেকে যে বছর চলে গেছে, ওনার জীবন থেকে যে মোটিভেশনগুলো চলে গেছে, ওনার জীবনের সবচেয়ে গোল্ডেন টাইমগুলো যে চলে গেছে, এগুলো কি কেউ ওনাকে রিটার্ন দিতে পারবে? বা যার ক্ষেত্রে হয় তাদেরকে কি আমরা রিটার্ন দিতে পারি না। সো এই অপূরণীয় ক্ষতির ভ্যালুটা কি? হ্যাঁ, হয়তো ওনাকে বেতন দেওয়া হবে, সেটা হয় সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে, পুরা সমস্ত বেতন দেওয়া হবে, কিন্তু যে সম্মান, যে হানি, যে কষ্টটা সম্মান হানিকর অবস্থায় যেটা ফেস করতে হয়, উনি যাদের কথা বলেছেন এই বইয়ের মধ্যে, তারা যদি এরকম ফেস করে থাকেন, সেটা তাদেরকে কে ফিরিয়ে দেবে? খুব কঠিন কিন্তু। এবং সেই জায়গাটায় অন্তত সেই কাতারে আপনি নিজেকে সামিল করেন না, কারণ বিচারকের ক্ষমতা একমাত্র আল্লাহর, আর রাষ্ট্রীয়ভাবে তো রাষ্ট্রের নির্দিষ্ট একটা কাঠামো আছে। সুতরাং আমরা জাজমেন্টাল না হই, এটা হচ্ছে বিষয়। সাবরিনা, থ্যাংক ইউ সো মাচ, আমার ভালো লেগেছে আপনার সঙ্গে বসে। হ্যাঁ, আপনি সারা জীবন এরকম মানবিক থাকেন, যতটুকুভাবে নর্মাল লাইফ লিড করবেন, প্রায়শ্চিত্ত যদি করা হয়, ওই নর্মাল লাইফটুকুর প্রতি আমার জায়গা থেকে সবসময়ই আপনার প্রতি রেসপেক্ট থাকবে। কিন্তু আমারই হচ্ছে সব বন্দিনীদেরকে বাঁচতে দেন। এই বন্দিনী বইটা যখন মানুষ পড়বে তখন জানবে যে কিছু কিছু মানুষ অনেক কষ্টে আছে, তাদের জন্য কিছু করার সুযোগ আছে। আমার তো বাবা মা আল্লাহর রহমতে আছে, তাদের কেউ নেই। শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে লাইফটা একটু অন্য রকমের। আমি আবারও বলছি, আমি ডক্টর সাবরিনাকে এখানে জাজ করার জন্য আনিনি, আমার তার কথাগুলো শোনার খুব শখ ছিল। হ্যাঁ, আপনি কিভাবে নেবেন না নেবেন সেটা আপনার একেবারেই ব্যক্তিগত ব্যাপার, সে অপরাধী কি অপরাধী না সেটার বিচারকের হাতে থাকলো, এবং আমি তাকে এখানে নিরপরাধ প্রমাণ করার জন্য আনিনি। তবে বলার রাইট আছে সবার, এটা তার রাষ্ট্রীয় অধিকার, সেই জায়গা থেকে তাকে আমি বলার সুযোগ দিয়েছি। ভালো থাকুন আপনারা, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। এজন্য তাহারা বিশেষ সতর্ক হইয়া চলিতে লাগিলেন। ছেলেরা শাস্ত্রপাঠের সঙ্গে সঙ্গে যুদ্ধবিদ্যাও শিখিতে আরম্ভ করে। রাজকুমারগণ কৃপাচার্য নামে একজন শিক্ষকের নিকট ধনুবিদ্যা শিক্ষা করিতেন। ভীষ্মের কিন্তু বরাবরই এই ইচ্ছা ছিল। ভরদ্বাজ মুনির পুত্র সুবিখ্যাত দ্রোণাচার্যের ওপর ছেলেদের অস্ত্র শিক্ষার ভার দেন। ঘটনাক্রমে একদিন দ্রোণ নিজেই হস্তিনায় আসিয়া উপস্থিত হইলেন। শহরের বাহিরে পৌঁছাইয়াই দ্রোণ দেখিলেন রাজা বাড়ির ছেলেরা উৎসাহের সহিত একটা লোহার গোলা লইয়া খেলা করিতেছে। খেলিতে খেলিতে গোলাটা হঠাৎ এক কুয়ার মধ্যে পড়িয়া গেল। তখন সকলেই উহা উঠাইয়া আনিবার চেষ্টা করিতে লাগিল।